আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আমরা এখন কারবার সেকেন্ড লাইভে স্টার্ট হয়েছি। আমরা নামাজের বিরতি আসলাম, নামাজের বিরতি আবার আরম্ভ করছি। আপনারা সবে দোয়া করবা। আজকে জানেন আপনারা এমএজি উসমানী সাহর লাগিয়ে আজকে দোয়া মাহফিল এবং আলোচনা সভা। আপনারা আমরা যে আগরতে লাইভ হয়েছে আপনারা শুনছেন, অনেক বক্তৃতা দিচ্ছেন। এখন আমরা মুক্তিযোদ্ধা সহ আমরা লন্ডন আর ইউকের সকলে বক্তৃতা দিবা। আপনারা লোকে তাহকা প্লিজ জাযাকাল্লাহ খাইরান, শেয়ার করবা, সবরে জানার সুযোগ করে দিবা। আসসালামু আলাইকুম। ক্ষণজন্মা পুরুষদের জন্যই আমি আমার বক্তব্যের শুরুতে যে একটা কবিতা দিয়ে শুরু করলাম। এই সমস্ত ক্ষণজন্মা পুরুষের কারণেই আমরা সব সময় নতুন কিছু একটা পাই, দেশ ও জাতি নতুন একটা কিছু পায়। কিন্তু আপনারা সুকৌশলে দেখবেন, আমার পূর্ববর্তী বক্তারাও বলে গিয়েছেন যে উনাকে বিশেষ করে এখন এত অবমূল্যায়ন করা হচ্ছে। এবং লেটেস্ট আজকের আমাদের যে এই সংগঠনের যে প্রাণপুরুষ কেএম আবু তাহের চৌধুরী, উনার কাছ থেকে যদ্দূর জানলাম যে সাংস্কৃতিক মন্ত্রণালয় যে নিষিদ্ধ ঘোষণা করেছে যে উনার জন্মদিন বা উনার কোনো পালন করা যাবে না। এটা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। এবং গ্রেটার সিলেট কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে আমি আমার 12টা রিজিয়ন 17টা ব্রাঞ্চ আমি সবাইকে বলবো অন্তত পক্ষে এটার বিরুদ্ধে সারা দেশে আমরা যাতে একটা প্রতিবাদ তুলে ধরতে পারি। এবং সর্বশেষ আপনাদেরকে বলবো, আমরা যদি একতাবদ্ধ হই তাহলে যত অন্যায়, যত অবিচার, যত কিছুই আছে এই আমাদের সিলেটি বলেন আর সমগ্র বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের ইতিহাস শুধুমাত্র জেনারেল এমএজি উসমানী সর্বাধিনায়ক নয়, সহসর্বাধিনায়ক জেনারেল এম.এ. রব, উনিও আমাদের বৃহত্তর সিলেটের বানিয়াচঙ্গের সন্তান। কাজেই সিআর দত্তর থেকে ধরে 4 জন প্রাণ পুরুষ মুক্তিযুদ্ধের, এরা বৃহত্তর সিলেটের সন্তান। কাজেই আমার দাবি থাকবে যেন আমাদেরকে কোনোভাবে অবমূল্যায়ন করা হয় না হয় এবং ইতিহাসে যাতে যথাযথ মূল্যায়ন করা হয়। আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমরা আমাদের সাউথ ইস্টের চেয়ারম্যান সাহেব এখানে এসেছেন এবং উনি উনার বক্তব্যে অলরেডি বলেছেন আগামী 8 তারিখ আমাদের সেন্ট্রাল 135 কমার্শিয়াল স্ট্রিটে উনার জন্মবার্ষিকী উপলক্ষে একটা আলোচনা সভা। আমিও সেন্ট্রাল চেয়ার হিসাবে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা যাবেন। আমরা যদি না আমাদের এই ক্ষণজন্মা পুরুষকে তুলে না ধরি, কেউ তুলে ধরবে না। এবং এইভাবে মুক্তিযুদ্ধের সম্পূর্ণ ইতিহাসটাই, যেমন উনার নাম অনেকেই জানে না, ঠিক জেনারেল এম.এ. রবের নামও অনেকে জানেই না। জেনারেল রবের এই যে উমেদনগর হবিগঞ্জ শহরের যারা গিয়েছেন তারা জানেন উমেদনগরে উনার কবরস্থান বা মাজার, সেইখানে অনেক সময় উনার মৃত্যুবার্ষিকী যায়। একদিন লুব্ধকের একটি লেখা 1984-এর কথা আমি বলতেছি, ঢাকায় তখন আমরা ছাত্র রাজনীতিতে জড়িত, তখন লুব্ধক যে ইত্তেফাকের সাব এডিটরে লিখতেন, উনি লিখেছিলেন যে কাক ডাকা ভুরে শুধু কাকি ডাকে, একটা মানুষও এই কবরের পাশে গিয়ে আল্লাহর দরবারে হাত তুলে না। সেই এম.এ. রব বা জেনারেল এমএজি উসমানীকে নিয়ে এখন যে অবজ্ঞা শুরু হয়েছে, এটা আমি জানি না কোত্থেকে এই হীন ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি শুধু বলবো আপনারা ঐক্যবদ্ধ হন, একতাবদ্ধ হন, এবং আমরাই পারবো একতাবদ্ধ হলে আমাদের যে কোনো দাবি। এবং উনার শুধু একটা মাত্র স্মৃতি বলে আমি আপনার এখানে শেষ করব। আমরা জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতি ঢাকাতে 79 থেকে আমরা এস্টাবলিশড হই। আমি এখন এইখানে বাংলাদেশ সেন্টারের যে মুজিব ভাই, আমি এবং বাকশাল ছাত্রলীগের তখন আরেকজন ছিলেন আবুল মনসুর, উনি বানিয়াচঙ্গের, উনারা আমরা কয়েকজন গেছিলাম জনতা ভবনে আমাদের একটা সুভেনির বের করব উনার একটা বানিয়ে আনার জন্য। তো জনতা ভবনে যারা গিয়েছেন এরা সবাই জানেন, বঙ্গভবনের দক্ষিণে যে জনতা ভবন, ওইখানে উনার দক্ষিণ গেটের জয়খালী মন্দির রোডের পাশেই তো জনতা ভবনে উনি কিন্তু উনার যে মিলিটারি লাইফের যে ডিসিপ্লিন ওইটা অনুযায়ী উনি বিকালে ওই ইজি চেয়ারে বসে একটু হয়তো লাঞ্চের পর একটা
দিবানিদ্রা যাকে বলে, হয়তো উনি মানে আছেন, চোখ বন্ধ করে একটু আরাম করতেছেন, ওই সময় আমরা গেছি। তো তখন এই দলের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলাম আমি, 1981-এর কথা আমি বলতেছি। তো আমি ছিলাম সর্বকনিষ্ঠ। এখন ওই সুনামগঞ্জ বারের প্রেসিডেন্ট ছিলেন, আওয়ামী লীগ করেন শায়েক ভাই, ওই শায়েক ভাই এরা সবাই আমরা একত্রে ছিলাম। তো সবাই বলতেছে আতা তুমি, আর উনাকে কিন্তু স্যার বলে সম্বোধন। বাংলাদেশের রাজনীতিতে 3-4 জন ব্যক্তিকে আমরা প্রত্যক্ষ সাক্ষী। 81 ইংরেজিতে যখন প্রেসিডেন্ট ইলেকশন, মাহমুদুর মান্নাদের নাগরিক ঐক্য, মাহমুদুর মান্না বলেন, আখতারুজ্জামান বলেন, সবাই উনাকে স্যার বলে সম্বোধন করতেন। উনার সামনে তো সিগারেট খাওয়া বা উনাকে ভাই বলার তো কোনো প্রশ্নই আসে না, এত বড় প্রচণ্ড ব্যক্তিত্বের অধিকারী উনি ছিলেন। তো সেই সময় আমরা গেছিলাম, আর আমাদের মানে চলার পথের যে পায়ের আওয়াজ, ওইটাই উনি বুঝে ফেলছেন যে সামহাও একটা 2-4 জন লোকজন আসছে ওই প্যাসেজের মধ্যে। তো উনি কিন্তু তখন উনার মানে চোখ খুলে তাকালেন। তো আমরা সবাই সালাম দিয়ে উনাকে বললাম যে স্যার আমরা এসেছি এই ধরনের জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতির পক্ষ থেকে আপনার একটা বাণী নেব। তখন উনি হেসে এমন একটি কথা বললেন যে বললেন, ওবা তোমরা আমার কিতা সিলেটি হিসাবে রাখি দিতে হয়নি না, সারা বাংলাদেশি রাখতে হয়। কত একটা উদাহরণ শুধুমাত্র যে কত বড় মনের মানুষ। আর কোনোদিন তাই কোনো আসতা না, সময়ানুবর্তিতা এরা আমরা মুক্তিযুদ্ধের যে সমস্ত লামাবাই আসুন, আবাব্বাই আসুন, আমরা আসুন, মান্নান ভাই আসুন, তারার কাছ থেকে শুনবা। তো সবাইরে ধন্যবাদ। আমরা অনেক স্মৃতি আছে, কারণ 81 ইংরেজি তো তার লগে আমরা যেহেতু একই প্ল্যাটফর্ম, তখন আমি বাসদও আসলাম, বাসদ থেকে আমরা বিভিন্নভাবে যে প্রোগ্রামগুলো গেছি, তান রে একটা দিন 3টার জায়গা 3টা 1 বাজানি সম্ভব হয়েছে না কোনো দিন। তো সবাইরে ধন্যবাদ। তান আল্লাহ তান বিদেয়ী আর তার মাগফিরাত কামনা করি, আল্লাহ অন্ততপক্ষে তান জান্নাত নসিব করুক। সবাইরে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্তভাবে অনুরোধ করছি, আমাদের একজন দূর থেকে আমাদের বোন একজন আসছেন, হেলেন ইসলাম, ইউকে বিটিভির প্রোগ্রাম ডাইরেক্টর, ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার অনুরোধ করছি প্লিজ। আসসালামু আলাইকুম। আজকে উপস্থিত সভাপতি এবং যারা উপস্থিত আছেন সবাইকে সালাম আদর শুভেচ্ছা। আর খুব ভালো লাগছে আজকে অনুষ্ঠানটি যারা আয়োজন করেছেন, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। এমন একটি অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে আরও ভালো লাগছে। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি সকলকে, এবং আজকের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর 103তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে প্রথমে আমি ওনার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, এবং ওনার স্বাধীনতার ইতিহাসে ওনার অবদান অনস্বীকার্য। ওনার অনেক অবদান আছে যা আমাদের ইতিহাসে লেখা থাকবে, যা কোনো সময় আমরা বদলাতে পারবো না, এবং আমরা সবসময় ওনাকে স্মরণ করবো, এটাই চাই। এবং আমাদের গ্রেটার্সের কাউন্সিলের একজন সেন্ট্রাল কমিটির একজন মেম্বারও আমি, কালচার সেক্রেটারি। এবং আমাদের অনুষ্ঠানে, আমাদের যে গ্রেটার সিলেটের অনুষ্ঠানেও আমাদের একটা অনুষ্ঠান হবে, আমরা আশা করি আপনারা সবাই উপস্থিত থাকবেন। এবং আমাদের প্রেসিডেন্ট, আমাদের চেয়ারপারসন আতাপাই বলে গেছেন অলরেডি। তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে আবারও। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিস্টার সেলেন ইসলাম। আমি আপনারা দৃষ্টি আকর্ষণ করলাম আমরা কাউন্টির পক্ষ থাকি যে আপনারা পাইছেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনারা কাছে। বিশেষ করে পরবর্তীতে আমরা ডক্টর এম এ আজিজ ভাই, আমার কবি শেখ শামসুল ইসলাম ভাই, আমরা ফাউন্ডেশন তাই আমার লিডার অনেক আইসেন, আপনারা জয়েন করছেন। এবং আপনার দেখছেন এর আগে হল প্রায় অর্ধেক হল ভর্তি হল আসলাম, কিন্তু আপনার আমাদের পর অনেক গেছেন, অনেক হয়তো আইবার চলতে আছে। আমরা বর্তমানে বক্তা আসলে অনেক বক্তা আমার প্রতি আপনার অনুমতি দিন, যদি আমরা বিশেষ করে আমরা শহীদ নবী আসলাম, তোরা কইবার একটা স্পিকার আসলাম, সফি সুহেল আহমদ, আমরা রিপসিস্টি আইছিল, আল্লাহ মালিক পিয়া সাহেব রিপসিস থেকে আইছিল, আমরা জেসির অ্যাডভাইজার। এরপরে আপনার আমরা জনাব মিজানুর রহমান মিরু, জনাব জামান সিদ্দিকী সভাপতি বাংলাদেশ প্রবাল অধিকার পরিষদ, জনাব খন্দকার সাইদুজ্জামান সুমন ভাই সেক্রেটারি অধিকার পরিষদ, সাংবাদিক আসারউদ্দিন ভাই, তারপরে মিসেস সভাপতি জনাব আমির, অনেকেও আপনার মইনুল ইসলাম খান সাহেব, সমসনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির আদৌ সমন্বয়ক, কাউন্সিলর ফজলুর ভাই। তা আমার মনে হয় আপনার যে এজাজত দেই, আর যেহেতু আপনার আমরা যে গেস্ট স্পেশাল গেস্ট এরার কথা কিছু আমরা ভুললেই আগে, মানে আমরা মিস করলিব তার কথা।
ওনার পরে যদি আমরা সময় থাকে যে আপনারা একটু পার্টিসিপেট করবো, আপনাদের কিন্তু এদাও দিন যদি অনুমতি দিন। শহীদ ভাই ঠিক আছে, আমরা মৌলানা আব্দুল কাদের সালে ভাই, আমরা মৌলানা রফিক সাহেব তারাও স্পিকার আসলা, আমরা আখলাক ভাই হলো, আমরা ফজলুল ভাই, আমরা তো হল স্পিকার, হল স্পিচ দিতে তো রাইতে কাটা বাজি। তা আমি এখন খালি আমরা বিশেষ করে আমরা বইন আরো বইন আপনার যে সোনালী স্বপ্নর শুভ আভা, তাই যদি একটা মিনিট হয়ে দিই আমরা বিশেষ শুভামতিন হইল কে যে আপনারা আইসুন, যে আমরা মা হিসাবে বইন হিসাবে আমরা কৃতজ্ঞ আপনারা। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে ওনার যে এমএজি উসমানী সাহেবের যে জন্মবার্ষিকী উপলক্ষে যে আজকে আসছি, আমি এখানে বসে বসে প্রথমেই আমি যখন আমার মামাকে দেখি, আমি বসে বসে আমার কান্না আসছিল। কারণ আমরা যুদ্ধের সময়, আমিও মুক্তিযোদ্ধা, আমি অনেক কাজ করেছি। আমরা উসমানী সাহেব, আমরা যখন প্রোগ্রাম করতাম, আমাদের রিহার্সেল হতো স্বাধীন হওয়ার পরে। লামা মামা ওনারা, আমার মামা গামা চাচা, তারপরে ফখরুল ইসলাম খান আমার মামা, ওনারা তো মারা গেছেন, ওনাদের কথাই বেশি মনে পড়তেছিল। উনি সবসময় এসে আমাদেরকে দেখতেন আমরা কিভাবে রিহার্সেল দিচ্ছি। এই যে রব সাহেবের কথা বললেন, ওনার সাথেও আমাদের অনেক দিন জেলা পরিষদে উনি আমাদেরকে ইনভাইট করেছেন। আমরা শিল্পীরা, সিলেটের সব শিল্পীরা আমরা একসাথে আমরা যেতাম। আমরা মানে কোরাস গানগুলা, ওইগুলো আমরা স্বাধীনতার হওয়ার পরে রেজিস্ট্রারি মাঠে বিরাট মানে একটা ফাংশন হয়েছিল। তো এই দিনগুলোর কথা মানে মনে পড়ে গেছে আমার, অতীতের দিনগুলি খুবই খারাপ লাগতেছে। আর অনেক নাই এর মধ্যে, কামরান চাচাও নাই, আমি আর কামরান চাচা আমরা একসাথেই আমরা কোরাস গান টান গাইতাম। তা আলহামদুলিল্লাহ। এখন একটা কথা আমার অনুরোধ আমার সিলেটবাসীদের কাছে, আমি কমিউনিটি ওয়ার্ক করি লন্ডনে সিন্স 1975 থেকে। আমি কিন্তু ভলান্টারি ওয়ার্কার, এবং আমি বাংলাদেশে চ্যারিটি করতেছি 27 ইয়ার্স, আমি একা। এখন কথা হলো, আমার সবচাইতে দুঃখ যে আমরা সিলেটিরা এখন অনেক পিছিয়ে। এই যে আমাদের উসমানী সাহেবকে যে ওরা মানে কেন বঙ্গবীর উসমানী বলা হয় না, আমরা সিলেটিরা কি করতেছি, কেন আমরা বসে আছি? আর আমরা সিলেটিরাই তো বাংলাদেশের মধ্যে বর্তমানে সিলেটিরাই মানে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা। তা আমরা এই অনুরোধ করব সবাইকে যে আমরা সিলেটিরা মানে আমরা একতা হওয়ার জন্য চেষ্টা করি প্লিজ। কারণ ওই যে পলিটিক্স, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি করেন, ডাজন্ট ম্যাটার, কিন্তু আমাদের সিলেটের জন্য কিছু করি আমরা সবাই মিলে এক হয়ে, এটাই আমার অনুরোধ। ধন্যবাদ সবাইকে। আর আমি দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাতে ফেরদৌস নসিব করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম বোন মিসেস শুভামতিন। আমরা বিশিষ্ট সাংবাদিক জনাব সমিরুদ্দিন ভাই, জাসদ নেতা, আমরা ধরুন আবুল মিয়া ভাই, আমরা নুরুল ইসলাম ভাই, ডক্টর মোস্তফা সাহেব এখানে আসছেন। মোস্তফা সাহেব বসছেন নি আপনি? জি, সামনে আসেন। ওনার স্ত্রীয় সহ যিনি আসছেন, জি জি, আপনার অনেক আসেন। আমরা আমি এখন রিকোয়েস্ট করবো আমরা টাওয়ার হমলেটস কাউন্সিলর, আপনার ডেপুটি স্পিকার কাউন্সিলর জেনেত রহমান রে দুইটা সঙ্গে বোন মাই আমার বাতিজি। আসসালামু আলাইকুম। টাউন আমলেট কাউন্সিলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানের জন্য। আমি ছোটোবেলা থেকে বঙ্গবীর কর্নেল উসমানী অনেকবার আমি দেখেছি, আমাদের বাসায় আসা যাওয়া করছেন উনি। আর উনি আমাদের আত্মীয় হন, অনেক অনেক ধরনের বারবারই অনেক সম্পর্ক হয়েছে। আর আমার আব্বা আবুল বশর আনসারি, উনি মরার কয়েক বছর আগে উনি খুব ব্যস্ত হয়ে উঠছিলেন নাকি কীভাবে উসমানী সাহেবের নামটা আবার জাগিয়ে তোলার জন্য। কারণ উসমানী সাহেব না থাকলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হইতো না। আমি খুব খুশি আজকে আমরা যেন এত সুন্দর একটা অনুষ্ঠান, আমি মনে করি এই অনুষ্ঠানগুলো আমরা যদি ভালো করে সব সময় এগুলো মনে রাখতে পারি, উসমানী সাহেবের নাম বা আমাদের টাউন হামলেট কাউন্সিল থেকে কোনো ধরনের কোনো সহযোগিতা লাগলে আমাকে বলবেন, এবং আমার কলিগরা সবাই আমরা মিলে আপনাদেরকে সাহায্য করব। থ্যাংক ইউ। আত্মীয় হিসাবে আপনাদেরকে ধন্যবাদ, কর্নেল উসমানী আত্মীয় হিসাবে আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ মিসেস জেনেত রহমান কাউন্সিলর, ডেপুটি স্পিকার টাওয়ার হমলেটস। আমি আমার ভাই জন খালজামালকে একটু সহযোগিতা করতেছি। সম্মানিত উপস্থিতি, আসলে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক জনাব গোলাম রব্বানী জরুরি ভিত্তিতে বাংলাদেশে চলে গেছেন, এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট শেখ মহিউদ্দিন আলম বাংলাদেশে আছেন। এই জন্য আমরা ওনারা মিস করতেছি। আমি এখন অনুরোধ করবো আপনাদের সামনে যেটুকু বলার জন্য, আমাদের কাউন্সিলর
ফজলুর ভাইকে। আমার বড় ভাই যেন আলাজ এস মোহাম্মদ চৌধুরী সিংকাপনি, উনি 86 বছর বয়স্ক লোক, প্রবীণ কমিটির নেতা, প্রবীণ ক্যাটারার্স। উনি পিকাটাইল মসজিদের ফাউন্ডার সেক্রেটারি এবং উনি বাংলা পোস্টের সাবেক ম্যানেজিং ডাইরেক্টর। উনি আজকাল বাসায় আসছিলেন, জলজা আসছিলেন উনি দূরে। যখন শুনছেন যে ওসমানী সাহেব এখানে দোয়া হবে, উনি বলছেন আমি আর যাবো না বাসায়। কারণ উনি ওনার রেস্টুরেন্ট ছিল আপনার জোনাকি রেস্টুরেন্ট, বারউইক স্ট্রিট, এই অক্সফোর্ড সার্কাসের অফিসে। এই জোনাকি রেস্টুরেন্টে সর্বপ্রথম আপনারা ওসমান সাহেবকে ওখানে তৈবুর সাহেব ছিলেন, ওর যাত্রা জনতা পার্টি গঠন হয় ওখানে ওনার রেস্টুরেন্টে বসে। এই জন্য উনি ভাই সাহেব কিছু কইবেন আপনি? আমার পক্ষ থেকে জি জি, জনতা পার্টি গঠন করা হয় আমার রেস্টুরেন্টটা কি ফার্স্ট মিটিং করে আপনার জনতা রেস্টুরেন্টে বারউইক স্ট্রিট। উনি হলুক আমরা ছিলাম, এর পরবর্তী তো অন্য জায়গায় মিটিং হয়েছে। জি ভাই স্যার, থ্যাংক ইউ। আপনি আইসেন কষ্ট করিয়া। আমি আমরা ফজিল ভাইয়ের সঙ্গে 1 মিনিট। আসসালামু আলাইকুম। আজকের সভা সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ থেকে আগত আমাদের প্রাক্তন সংসদ লামা আজিজ সাহেব এবং উপস্থিত অনেক আমাদের মুক্তিযোদ্ধা, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে অনেক অবদান রেখেছেন। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি একমাত্র আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এমজি জেনারেল উসমানীর 103তম জন্মবার্ষিকী উপলক্ষে। আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে, আপনারা এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। বঙ্গবীর উসমানী শুধু আমাদের সিলেটের রত্ন না, বঙ্গবীর উসমানী হচ্ছেন বাংলাদেশের একজন রত্ন। বাংলাদেশের মানে যুদ্ধে যার বিরাট একটা অবদান, বা উসমানী সাহেবকে শুধু আমরা সিলেটে মূল্যায়ন করলে হবে না, সারা বাংলাদেশকে মূল্যায়ন করতে হবে। বাংলাদেশে স্বাধীনতা যার এত বড় অবদান থাকা সত্ত্বেও যদি আমি সারপ্রাইজ রিয়েলিজ বাংলাদেশের গভর্নমেন্টরা তারা কোনো সময়ই আমি দেখছি, যদিও বিভিন্ন ধরনের, আমার ওই বোনে একটু আগে বলে গেছেন, বিভিন্ন ধরনের পার্টি থাকুক, কিন্তু বাংলাদেশের জন্য যারা অবদান বিভিন্নভাবে রেখেছেন, স্বাধীনতা যুদ্ধ হোক আবার দেশ গড়ার অবদান যেভাবে হোক, তাদেরকে যেন সবসময় মূল্যায়ন করা হয়। উসমানী যেন আজীবন আমাদের মাঝে বেঁচে থাকেন, শুধু সিলেট না বাংলাদেশের মধ্যে বেঁচে থাকেন। আর ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। আর অঙ্গ সংগঠন যারা আছে আমি মনে করি তাদের মতন এগিয়ে আসেন আর ওনাকে মূল্যায়ন করেন। ওনাকে নিয়ে যেন আমরা সবসময় প্রতি বছর মানে কমপক্ষে একবার যেন আমরা ওনাকে স্মরণ করে, ওনাকে নিয়ে আলাপ আলোচনা করে ওনার শ্রদ্ধার সাথে স্মরণ করি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ। ধন্যবাদ ফজল ভাই। আমরা আমার বাতিজা সাংবাদিক জালালউদ্দিন তাই না বক্তা আসতা, কিন্তু আমরা তাই না স্যাক্রিফাইস করছেন। কবি শামসুল ইসলাম ভাই আপনার কবিতা আসেনি? একটা কবিতা ফ্রি রইল আপনি না কইলুক, আপনি বক্তের লোকা কবিতা সারা বক্তের লোকা সামান্য সংক্ষেপ হইলুক। বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমজি উসমানীর 103তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, বিশেষ প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। 2018 সালে আমরা উসমানী সাহেবের জন্মবার্ষিকী আমরা লন্ডনে প্রথম আমরা পালন করেছি। আমার আবু তাহের ভাই, কবির ভাই, কাসেম ভাই, ইসবাউদ্দিন ভাই, সোহেল ভাই সহ, খানজামাল ভাই সহ আমরা শুরু করেছি। সেই থেকে ধারাবাহিকভাবে আমরা পালন করে আসছি। বিগত দিনে করোনা কোভিড-19 কারণে হয়তো আমরা কিছুদিন অনুষ্ঠান করতে পারি নাই। যাই হোক, আজকে আলোচনা সভার আমরা সবাই এসেছি। উসমানী সাহেব আমাদের সিলেটেরই গর্ব, সারা বাংলাদেশের গর্ব। উসমানীকে সরকারিভাবে কোনো মূল্যায়ন করা হচ্ছে না। যত সরকার আসছে কোনো সরকারি উসমানী সাহেবকে মূল্যায়ন করছে না। আমরা দেশে বিদেশে এখন আমরা লন্ডন থেকে লন্ডন, আমেরিকা, ইউরোপ সব জায়গায় উসমানীর কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশে আমার বন্ধু মালেক খানের সাথে আমার আলাপ হয়েছে কিছুদিন আগে। তিনি একজন গবেষক, মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। তিনি বলেছেন যে আমরা উসমানী সাহেবকে নিয়ে কাজ করছি, আমরা একটা বই বাহির করতেছি। আপনার লেখা, আপনি একজন কবি, আপনার লেখা কিছু
কবিতা বা লেখা যদি থাকে তাইলে আপনি পাঠিয়ে দিন, আমরা ইয়ে করব। আমি দিয়ে দিছি আমার একটা কবিতা, আমার লেখা আছে, অবশ্য তিনি বইয়ের মধ্যে ইয়ে করবেন। আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আমরা নিবেদিত প্রাণ, আমরা সংগঠনকে সম্পৃক্ত, আমরা জড়িত। আমরা এখন অনুরোধ করলাম, আমরা আপনার এই দিও গেছই, আমরা 22 অফিস হয়ে গেল হামদ গেছেন আপনার লাগে সিদ্ধি লই যাওয়ার লাগে। আর আমরা বিক্রয় মসজিদের সম্মানিত ইমাম মৌলানা নজরুল ইসলাম সাহেব তাই উপস্থিত হয়েছেন। এবার খুশি হয়েছি আমরা মৌলানা আব্দুল কাদের সালে ভাই, মৌলানা রফিক আহমদ সাহেব, তারা ওই সালে ভাই হয়ে গেলাম বারে মনে গেছে। যাই হোক, আমরা দোয়ার যাই মুখে একটু পড়েই তোরা কথা আমরা নিলে আমরা গেস্ট হাউসের কাছে অনুরোধ করবো। এখন বীর মুক্তিযোদ্ধা, সাবেক ছাত্রনেতা, 1971 সালের মুক্তিযুদ্ধে লড়াকু সৈনিক জনাব সৈয়দ আব্দুল মাহমুদ ভাইকে সংক্ষিপ্ত বলে। সৈয়দ আব্দুল মাহমুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী সাহেবের 103তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি এবং উপস্থিত প্রধান অতিথি, জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা, সাবেক জাতীয় সংসদ সদস্য মকসুদ ইবনে আজিজ লামা এমপি, উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আবাব হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান সহ আবুল কাশেম খান সহ, আমি তো এত এনে সবারই নাম ধরে বলা উচিত, সবারই টাইটেল আছে, কিন্তু 100 জনের নাম বললে তো সময়ের স্বল্পতা, অনেক অসুবিধা হবে। আমি আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে, বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে স্বাগতম, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। বলার ইচ্ছা ছিল অন্যভাবে, কিন্তু মিটিংয়ে আসার পরে পুরো প্রেক্ষাপটটা বদলে গেছে। যখন আমাদের কমিউনিটির বিশিষ্ট নেতা জনাব কে এম আবু তাহের চৌধুরী বললেন সরকার চিঠি দিয়ে আজকে জেনারেল আতল গনি ওসমানী সাহেবের মিটিং বন্ধ করে দিয়েছে, তখন আমরা যারা মুক্তিযোদ্ধারা বেঁচে আছি এটার প্রতিবাদ করারও কোনো ভাষা আমার জানা নেই। আমি এই অনুষ্ঠানের পক্ষ থেকে, এই দোয়া মাহফিলের পক্ষ থেকে এটার ঘৃণা জানাচ্ছি। যে বা যারা এটা করেছে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং আমি অনুষ্ঠানের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানাবো, এটা আলোচনা সভা দোয়া মাহফিল নয়, এটা একটা প্রতিবাদ সভা হোক। আমি মনে করি এই ব্যানার যদি আজকে লেখা হইতো তাইলে এখানে প্রতিবাদ সভার কথা লেখা থাকতো, হয়তো এটা গতকালকে লেখা হয়েছে। জেনারেল ওসমানী মুক্তিযুদ্ধের কিংবদন্তি, উনি সকল সেক্টর কমান্ডারদের উপরে যতগুলো আমরা যুদ্ধ করেছি, মুক্তিবাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী সবগুলির উনি সর্বাধিনায়ক ছিলেন। এবং কেন আমরা করেছি, উনি পাকিস্তানের মধ্যে, পাকিস্তানে যখন কাজ করেছেন তখনই উনি সিনিয়র একজন সেনা প্রধান ছিলেন, এবং 65 সালের যুদ্ধে তার প্রমাণ হয়েছে। শুধু তাই নয়, উনি সেই ব্রিটিশ আমলে আজকে যেখানে রোহিঙ্গারা আছে ওইখানে 1 মাইল এরিয়া নিয়ে ওনার একটা স্মৃতি স্তম্ভ আছে। আমি এক সময় 74 সালে যে কোনো এক রাজনৈতিক কারণে ওইখানে গিয়েছিলাম, ওই পাহাড়ের ভিতর দিয়ে আমাকে যেতে হচ্ছে, তখন আমি দেখি ওইখানে, তখন উনি ক্যাপ্টেন লেখা, ওইখানে ক্যাপ্টেন ওসমানী, আর ওনার পাশে মেজর আইয়ুব খানের আরেকটা ঘেরাও দেওয়া ফ্যান্স দিয়া। আমি জানি না এখন আছে কিনা, এখন তো রোহিঙ্গারা সব পাহাড় পর্বত গাছপালা সব নষ্ট করে ফেলেছে, এখন হয়তো নেই। তো আজকে আল্লাহর হুকুমে বাংলাদেশ হওয়ার কথা হয়েছে, কিন্তু এটা নেতৃত্ব দিয়েছেন জেনারেল ওসমানী, তার যে রণকৌশল, কারণ উনি পাকিস্তানের সেনাবাহিনীতে কাজ করার কারণে তাদের রণকৌশল ওনার জানা ছিল,
সেই রণকৌশল আমরা পাল্টা রণকৌশল দিয়ে তাদেরকে পরাজিত করেছি। আমাদেরকে বলছিল তোমরা ইন্টারমিডিয়েটের ছাত্র, কলেজের ছাত্র, পাকিস্তান হইল পৃথিবীর শ্রেষ্ঠ সেনাবাহিনী, তাদের সাথে পারবে না লঙ্গি পরা, কোনোদিন বন্দুক দেখো নাই। অবশ্য 65 সালে আমরা গাদা বন্দুকের একটা ট্রেনিং করেছিলাম যখন ইন্ডিয়া পাকিস্তান, এটি স্কুল মাদ্রাসায় আমাদেরকে এই ট্রেনিংটা দিয়েছিল এইটুক। তো সেই পাকিস্তানি বাহিনীকে আমরা পরাজিত করেছি কিভাবে? জেনারেল ওসমানীর সেই রণকৌশল সেখানে ছিল। আজকে যেই দেশ উনি প্রতিষ্ঠা করেছে, লজ্জার বিষয় সেই দেশে তার জন্মবার্ষিকী পালন হয় না। শুধু পালন হয় না, না নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একটু আগে আমরা এখানে সবাই শুনেছি, সিলেট থেকে টেলিফোনে জানানো হয়েছে, সরকারের মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে বলা হয়েছে যে ওসমানীর উপর কোনো আলোচনা হবে না। তারপরও একটা মিলাদ মাহফিল ওনারা করতে গেছে, সেখানে সর্বাধিনায়ক বলাতে পুলিশ যে বলছে না, সর্বাধিনায়কও বলা যাবে না। তো আজকে আমি অন্যভাবে ওনার ব্রিটিশ আমলের অবস্থান আমি একটু গুগল ঘেটে কিছু পেয়েছিলাম, কিন্তু আমার মনটাই অন্যরকম হয়ে গেছে। দীর্ঘদিন ধরে ওনার নাম নেওয়া হয় না, কিন্তু আজকে নিষেধাজ্ঞা দিয়ে বন্ধ করে দেওয়া হলো। আপনারা এগুলি সবাই জানেন, জেনারেল ওসমানী কিন্তু আপাদমস্তক একজন গণতন্ত্রের সৈনিক। উনি যেই সুন্দর চিঠি লিখেছিলেন, বাকশাল যেদিন প্রতিষ্ঠা করা হয় পার্লামেন্টে বক্তৃতা দিয়েছিলেন, গড়ে এসে বাড়িতে এসে একটা অসম্ভব ইউনিক একটা চিঠি লিখেছিলেন বঙ্গবন্ধুকে সম্বোধন করে যে আপনার সাথে থাকতে পারলাম না। তো সেই আপাদমস্তক গণতন্ত্রের সৈনিক উনি যেখানে কোনো ষড়যন্ত্রের সাথে নাই, এবং উনি মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগ অন্য জাতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা করলেও উনি কিন্তু বঙ্গবন্ধুই বলতেন, আওয়ামী লীগের বিরুদ্ধে কোনোদিন সমালোচনাও করেন নাই। উনি এই আওয়ামী লীগকে ওই যেখানে পড়ে গেছিল গর্তের থেকে আবার তুলছেন। উনি আপনারা সবাই জানেন উনি আওয়ামী লীগের পক্ষ থেকে একবার প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন। যখন কেউ সাহস করছিল না যে আওয়ামী লীগের পক্ষ থেকে একজন রাষ্ট্রপতি নির্বাচন করবে, তখন উনি রাজি হয়েছিলেন। কেন রাজি হয়েছিলেন? দেশের বৃহত্তর স্বার্থে। আবার উনি নাগরিক কমিটির পক্ষ থেকে আবার নির্বাচন করেছিলেন। সেই নির্বাচনে আমরা কাজ করেছি, লামাবাইও কাজ করেছেন, এখানে সবাই আমরা বেশিরভাগ কাজ করেছি। তা আজকে মনে বড় মানে কি বলতে আসবো আর কি হয়ে গেল, মানে আপনি ঈদের নামাজ যাচ্ছেন আর পথের মধ্যে আপনার একটা এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনি তো আর ঈদের নামাজের মুডে আর নাই। হ্যাঁ, এখন মুডটাই অন্যরকম হয়ে গেছে। এতদিন তো ওনাকে অবহেলা করা হচ্ছিল, আমরা সেটা অনেকভাবেই নানাভাবেই কারণে আমরা এটা সহ্য করছিলাম, কিন্তু আজকে তো সহ্যের বাইরে। আমি এটাকে বলবো প্রতিবাদ সভা করেন, এবং এটার উপরে প্রতিবাদ হওয়া উচিত। এটা ব্রিটেনের প্রত্যেক জায়গায় যেখানে আমাদের বাঙালি অধ্যুষিত আছে সেখানে এটার প্রতিবাদ করা দরকার। ইভেন আমাদের মসজিদগুলোতে প্রতিবাদ করা যায় এটা। আপনারা যদি নির্বাচনের জন্য প্রার্থীর জন্য দোয়া চাওয়া যায়, তাহলে আমাদের জাতির একজন শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা, সর্বাধিনায়ক, তার জন্য মসজিদে বলা যাবে না? দোয়া করা যাবে। দোয়ার ভিতর দোয়া কি? দোয়া তো একজন মানুষের যে সম্মান যদি বুলণ্ঠিত হয়ে যায়, সেই সম্মানকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য যদি আমি মসজিদে বলতে না পারি, আমি এখানে যেমন বলবো, কমিউনিটিতে বলবো, কমিউনিটির লোকরা এখানে নামাজ পড়তে আসেন, আমরা বলবো সব জায়গায়। আমি আজকের যে উদ্যোক্তা, আমাকে প্রথম একজন বীর মুক্তিযোদ্ধা আবাব চৌধুরী আমাকে বলেছেন যে এরকম হচ্ছে। আমি অনেক দিন ধরে বের হই না, শারীরিক সুস্থতা নাই, ডায়াবেটিসের প্রবলেম, এর মাঝে আজকে 2 দিন ধরে আমার দাঁতের খুবই সমস্যা। তো কিন্তু যেহেতু আমাদের যিনি যুদ্ধে পরিচালনা করেছেন, আমরা যেটা গর্বের সাথে পরিচয় দিই, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, তো আমি ওনার একটা দোয়া মাহফিলে যাব না। তারপর আবার তাহের ভাই আবার ফোন করছেন, এই যে আবাব ভাই এখানে সামনেই আছেন, আমি কতদিন যে ঘর থেকে বাইরে না, আমার নিয়ে ঠাট্টা মস্কারি করে, ভাই করোনায় কি আপনারা খেয়ে ফেলবে? তো বয়স টয়স, ডায়াবেটিস, কোলেস্ট্রল সব কিছু মিলে কিন্তু উপরে চেহারা শুরু ঠিক আছে, মেশিন তো আর ঠিক দেয়। ওই যে লামা ভাইয়েরও কত সুন্দর লাগে, হ্যাঁ। তারপর আবাব ভাই আছে। তো এইখানে আমি আমি এখানে শেষ করে দিচ্ছি। আমরা বাংলাদেশের
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের সম্মান ঊর্ধ্বে তুলে ধরার জন্য আজকে আমি কমিউনিটির যে পক্ষ থেকে আজকে এই যে ওসমানী জেনারেল এমএজি ওসমানী মেমোরিয়াল ফাউন্ডেশন ইউকে থেকে যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার আগে যারা বক্তব্য রেখেছেন ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার মনে হচ্ছে বাংলাদেশ একটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই কারণে এইটা আরও আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ওসমানীকে যদি আপনারা স্মরণ করতে চান, একদিনে তো স্মরণ করা না, ঠিক সারা বছরেই আমরা তার কথা বলবো, উনি যদি ওই জায়গার মানুষ হন। তা আমি আপনাদের কাছে অনুরোধ এবং আহ্বান রাখবো, আমরা জেনারেল ওসমানীর এই সভাকে আমরা এই প্রতি সপ্তাহে প্রতি মাসেই আমরা প্রতিবার সভা হিসেবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ সরকার ওই পত্র উইথড্র না করে ততক্ষণ পর্যন্ত আমরা এই সভা কন্টিনিউ করে যাব এবং যাওয়ার আহ্বান জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। জনাব সৈয়দ আব্দুল মাহমুদ ভাই, থ্যাংক ইউ। সম্মানিত উপস্থিতি, আসলে এখন আমাদের মধ্যে আমরা খুব খুশি হয়েছি, আমাদের চ্যানেল এস থেকে বিশিষ্ট সাংবাদিক জনাব রেজাউল মৃধা ভাই এসেছেন, আমাদের ওয়ান বাংলা নিউজের এডিটর এবং টিভি ওয়ানের সিনিয়র রিপোর্টার জাকির হোসেন কয়েস ভাই এসেছেন, ওনারা আমাদের ভাই কবি শেবুজ্জামান কামাল আমাদের প্রেস সেক্রেটারি, আমার ভাই রুবেল এবং আরও অনেক নেতৃবৃন্দ এসেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমার ফজলুল চৌধুরী ভাই তো অনেকক্ষণ ধরে বসে আছেন, আখলাউল রহমান ভাই। আমরা আমাদের ব্রিকলেন মসজিদের ইমাম সাহেব উনি 9টায় জামাত পড়াবেন, এই জন্য আমরা দোয়াটা এখন চলে যাব। এখন আমরা তো দোয়ার আগে শুধু দুইটা সময় সংক্ষেপে বলার জন্য আমি অনুরোধ করবো, আজকে আমাদের বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ কমিউনিটির নেতা, প্রবীণ সাংবাদিক, আমার শ্রদ্ধা বড় ভাই জনাব এম নাম সাহেবকে। জনাব এম নাম। আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমার সহযোদ্ধা এবং উপস্থিতি, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। যে কারণে আমরা এখানে আজকে সমবেত হয়েছি আপনারা সবাই অবগত, বক্তব্য রাখতেছেন, গুরুত্বপূর্ণ বক্তব্য। কিন্তু আমি মনে করি এখন আমি মাহমুদ ভাই, আমার সহযোদ্ধা মাহমুদ ভাইয়ের সাথে একমত যে আজকের সভাটি আমরা প্রতিবাদ সভায় রূপান্তরিত করব। কারণ যে ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশে ঘটেছে, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে যে চিঠি দিয়ে সিলেটের মিটিং বন্ধ করা হয়েছে, এটা অত্যন্ত ঘৃণ্য ব্যাপার। আমরা আওয়ামী লীগ বা বর্তমান সরকার তারা স্বাধীনতার পক্ষের সরকার বলে দাবি করে, কিন্তু তাদের কাছ থেকে তো এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড আমরা প্রত্যাশা করি না, আশা করি না। আমি এর তীব্র নিন্দা জানাই এবং আমরা আজকের এই সভার মাধ্যমে সারা ব্রিটেনে যাতে আমরা তীব্র প্রতিবাদ গড়ে তুলতে পারি সেই আহ্বান জানিয়ে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ জনাব এম নান। এখানে আমি অনুরোধ করবো, আমরা আমাদের বিশেষ অতিথি আবা হোসেন চৌধুরী ভাই, প্রধান অতিথি ভাই শাহ মাসুদ চৌধুরী, আমাদের কাশেম ভাই, আমাদের আমিরুদ্দিন মাস্টার সাহেব বলছেন যে আমি বক্তব্য না দিলে চলবে। থ্যাংক ইউ আমির ভাই আপনাকে। তো আমরা মোলানা সাহেবকে অনুরোধ করবো, আমি একটু তেলাওয়াত করে আমরা দোয়াতে চলে যাই, আপনাকে আমরা বিদায় দিয়ে দেবো ইনশাআল্লাহ। এরপর আমরা কন্টিনিউ করব। এখন দোয়া দেব ইনশাআল্লাহ। মাওলানা নজরুল ইসলাম শাইখুল হাদিস। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله আল্লাহ আমরার এই মাহফিলের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরুদ ও সালাম তোমার হবিব রহমতুল্লিল আলামিনের দরবারও পৌঁছাই দাও আল্লাহ আজকের এই মাহফিলে কবুল ফরমাও আল্লাহ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জনাব এমএজি উসমানী সাহেবরে মাফ করি দেও ইয়া আল্লাহ আল্লাহ দেশ এবং জাতির লাগি তোমার বন্দার যত ত্যাগ আছে তামাম ত্যাগের বিনিময়ে তান কবরে জান্নাতর বাগান বানাই দেও ইয়া আল্লাহ আল্লাহ আরহামার রাহিমিন বন্দা হিসাবে যত দোষ তোমার দরবার করছেন তামাম তোমার গফুরুর রাহিম নামর খাতিরে মাফ করি দেও আল্লাহ আরহামার রাহিমিন আল্লাহ তোমার বন্দারি জাতির লাগে আত্মত্যাগরে চিরস্মরণীয় করিয়া রাখো ইয়া আল্লাহ আল্লাহ আজকের মাহফিল যারা আয়োজন করছেন তারার দিন ও দুনিয়ার বালাই নসিব ফরমাও আমরার প্রত্যেকরে দেশ এবং জাতির খেদমত করার তৌফিক দেও ইয়া আল্লাহ ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين দুইটা দিল একটা মিনিট হলো হুজুর একটা ব্রেক দিয়ে দিলাম আমরা এখন আপনারা এই জিনিসটা আমরা সব সময় দরকার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি শুকরিয়া জানাচ্ছি আজকের এই বিশেষ সভায় সম্মানিত অতিথিবৃন্দ যারা এসেছেন এবং অন্যান্য যারা উপস্থিত হয়েছেন আমরা একটি মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়েছি দেশ ও জাতির গর্ব আমরা জানি আমাদের বঙ্গবীর এমএজি উসমানী উনার স্মরণে আমি একটি কবিতা লিখছি এই কবিতাটা আমি পাঠ করবো ইনশাআল্লাহ কবিতার শিরোনাম হচ্ছে বঙ্গবীর উসমানী বাংলাদেশের বঙ্গবীর এমএজি উসমানী বিশ্বে জুড়ে যার সুনাম আছে সবাই জানি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি উসমানী জাতি পেল স্বাধীনতা ঘুচল সকল গ্লানি যার কমান্ডে উজ্জীবিত সারা রণাঙ্গন পাক সেনারা সব পালালো হলো যে পতন তিনি ছিলেন ন্যায়পরায়ণ দক্ষ রণবীর ভয়ে থাকত কাপুরুষেরা থাকত নতশির বাংলা মায়ের কৃতি সন্তান বঙ্গবীর উসমানী যার অবদান দেশ ও জাতি রাখবে স্মরণ জানি বাংলার প্রতি ঘরে ঘরে জন্ম হোক উসমানী যার কমান্ডে ঘুচবে জাতির সকল দুঃখ গ্লানি সবাইকে ধন্যবাদ জাযাকাল্লাহ খাইরান ভেরি নাইসলি হইছেন কবিতার মাধ্যমে আমরা
আমার বোন জাকিয়া খান একদম বিগিনিং থেকে বসে আছেন। বোন জাকিয়া আপনাকে ধন্যবাদ, আপনি এসেছেন, সবাই সবার থ্যাংক ইউ দেরা। আর আমরা সবচেয়ে বড় জিনিস হলো কি কেউ মারা গেলে আমরা যে জিনিস করতাম তার লাগে দোয়া করতাম, মনে রাখুন যেন তার আর কোনো কিছু খামাইতো না, একমাত্র আমরা দোয়া। দোয়াটা করবা প্লিজ, দোয়া করতে পয়সা লাগে না, এটাই লাগে আমরা ইম্পর্টেন্ট লাগে, সবাই আমরা দোয়া করতাম। ওটাই লাগে বড় জিনিস। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সবার সম্মানিত সভাপতি এবং আমার সহযোদ্ধা, অন্য মুক্তিযোদ্ধা এবং মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ এবং আমাদের উপস্থিতি, আজকে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বঙ্গবীর এমএজি উসমানির ফাউন্ডেশনের ইউকের প্রত্যেকজনকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এমন একটা ক্লান্তি লগ্নে উসমানী সাহেবকে স্মরণ করেছেন, তারপরে এর চাইতে আপনাদের মতো আপনারা মুক্তিযোদ্ধা, তাদেরকে বলা হয় যে অস্ত্র হাতে যুদ্ধ করছে সেই মুক্তিযোদ্ধা, আপনারা তার চাইতেও আমি মনে করি উপরের দরজার। আজকে তাহের ভাইয়ের কাছ থেকে আমরা যে সংবাদটা পেলাম, আমার পূর্ববর্তী বক্তা আমার বন্ধু সহযোদ্ধা সৈয়দ মাহমুদ বলে গেছেন যে আসছিলাম কি করতে আর শুনলাম কি। আজকে তাহের ভাইয়ের কাছ থেকে এই কি সংস্থা বন্ধ করছে, সংস্কৃতি মন্ত্রণালয় চিঠি দিয়ে বন্ধ করেছে। শুধু সংস্কৃতি মন্ত্রণালয় চিঠি দিয়ে ক্লান্ত হয় নাই, তার উপরে পুলিশ পাঠিয়েছে, আর্মি পাঠিয়েছে। আমি তখন ভাবতেছি আমরা কি আবার আমাদের স্বাধীনতাকে হারিয়ে ফেললাম? আমরা কি আবার যুদ্ধের রণাঙ্গনে যেতে হবে? না, হয়তো এইটা হওয়ার কথা না। বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের সর্বাধিনায়ক এমএজি উসমানির জন্মবার্ষিকী পালন করা যাবে না, এইটা বন্ধ করতে আর্ম ফোর্সকে ব্যবহার করা হচ্ছে। ব্যাপারটা কি? নিশ্চয় কোনো ইন্টারন্যাশনাল চক্রান্ত কাজ করতেছে। আপনারা, আমার অনুরোধ থাকবে আপনারা সবার কাছে, বিশেষ করে আমি জনাব আবু তাহের চৌধুরী সাহেবকে বলবো যে আপনার যে ক্যাপাসিটি আছে, আপনি গ্রেট ব্রিটেনের প্রত্যেকটা শহরে প্রত্যেকটা কিতে আপনি মিটিং করেন, অর্গানাইজ করেন। আমাদের বাংলাদেশ এখন খতরার মধ্যে আছে, এইটা বোঝা যাচ্ছে। আমি শুধু সিলেটি বলবো না, উসমানী সাহেব সর্বাধিনায়ক বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের, উনি ইন্ডিয়ান আর্মির চিফ বলে গেছেন যে জেনারেল এমএজি উসমানি যদি না থাকতেন তাহলে মুক্তিযোদ্ধাদেরকে এইভাবে, এবং এইটাও বলে গেছেন স্বয়ং ইন্দিরা গান্ধী যে উসমানী সাহেবের নেতৃত্বে এই ছাত্র সমাজকে নিয়ে মুক্তিযুদ্ধে গঠন করা, এই মুক্তিযোদ্ধাদের যুদ্ধে যদিও ইন্ডিয়ান আর্মি আসছে তারপরও মুক্তিযোদ্ধাদের কথা ইন্দিরা গান্ধী বলে গেছেন যে আমরা সহযোগিতা না করলেও মুক্তিযোদ্ধারাই দেশ স্বাধীন করতে পারত। তার পিছনে কে ছিলেন? এমএজি উসমানি। সেই উসমানিকে এত অপমান কিসের জন্য, কি চলছে? তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আসছিলাম যে কিতে, এইটা তো আর এখন হয় নাই। আর আজকে আমরা এটা প্রতিবাদ সভা, এতেই আমি বলবো সবাইকে এটা রূপান্তরিত করা হোক, সংবাদ দেওয়া হোক এইভাবে। ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আবু হাসান চৌধুরী। হ্যালো হ্যালো, আমরা অনুষ্ঠানের পাশে আমরা এখন রাখবেন বিলাতের আচ্ছা, তো তাকে আমি কল করব। বিশিষ্ট আইনজীবী আশা করি 9:30 পর্যন্ত শেষ হইতে উপদেষ্টা ব্যারিস্টার মাসুদ, আমি কল করব। ব্যারিস্টার মাসুদ চৌধুরী। আমি চাইছিলাম আর আমার দ্বারা যদি নাও হয় আর সময়টা যদি লামা বাইরে দিলাই তাহলে হইল, কিন্তু যেহেতু আমার কথা আপনারা কইছেন, আমি সামান্য একটা জিনিস অ্যাড করবো আর কি। আজকে সবার সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। সবাই আসলে এখানে বিজ্ঞ এবং মানে সবার আমার চেয়েও অনেক জ্ঞান আছে, যারা উসমানী সম্পর্কে কইতে পারবা এবং উসমানী সাহেবের সম্পর্কে অনেক কিছু আলোচনা করতে পারবা। শুধু আমার একটা কথা, আমার আপনার কাছে আমার একটা অনুরোধ
যখন চিন্তা করিয়া যে জিনিসও নিষিদ্ধ করা হয়, যে জিনিস মানুষের ঘৃণা করা হয়, কিন্তু এটার প্রতি মানুষের আকর্ষণ বেশি বাড়ে। বাংলাদেশ সরকারের যে কথা আপনারা আলোচনা করা, যদি এটা সঠিকভাবে করা হয় এবং তাহার বাইরে যেটা হয়েছে, কিন্তু মানুষের আগ্রহটা আরও বেশি বাড়ে। মানুষ তারা জানতো স্যার যে উসমানী সাহেব খেয়ে আসলা, খেনে আসলা, কিভাবে আসলা, খেনে তানে নিষিদ্ধ করা ওর। আজকে আমরা এইখানে আলোচনা করি, আর নিশ্চয়ই সারা বিশ্বত এটা আলোচনা করা ওর, ইনক্লুডিং বাংলাদেশও আলোচনা করা ওর। এটা একটা কথা। সেকেন্ড হইল গা, উসমানী সাহেব মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক না সর্বাধিনায়ক নাই, এটা লইয়া খেনে অত বিতর্ক। মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধার খবর দিতে পারে, মা জেলা সন্তানের খবর জানে খার সন্তান ইটা। মুক্তিযোদ্ধারা এইখানে আসেন, বাংলাদেশে অনেক মুক্তিযোদ্ধা আসেন, তারা জানুন উসমানী সাহেবকে এবং উসমানী সাহেব কীভাবে যুদ্ধ করছেন। এটার কোনো প্রমাণের দরকার নাই, কোনো দলিলের দরকার নাই, এটা তো অলরেডি এস্টাবলিশমেন্ট আছে। থার্ড হইল গিয়া, আজকে আমরা আশা করছিলাম যে উসমানী সাহেবর জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী এবং তার যুদ্ধর যে রণকৌশল যেটা আছে, এটা বই থাকবো, পত্রপত্রিকা থাকবো, এটা স্কুলও ইউনিভার্সিটির একটা রিসার্চ সেন্টার থাকবো, এখানে রিসার্চ করা হইব। এই দেশে যারা ওয়ার স্টাডি করা হয়, কিং কলেজও আছে, ওয়ার স্টাডিজও লাগে কলেজগুলো আছে, ইউনিভার্সিটিগুলো আছে, তারা রিসার্চ সেন্টার বানাইয়া রাখছে। কীভাবে একটা সেনাবাহিনীর প্রধানে বা একটা রণকৌশলে একটা যুদ্ধ নায়কে কিলা মানে তাই যুদ্ধ করছেন, এটা সম্পর্কে তাই ফোড়ানি হয়। ভবিষ্যৎ প্রজন্ম যদি কোনো সময় মুখামুখি হয় যে কোনো কীভাবে যুদ্ধ হইতো, তারা এখান থেকে লার্ন করে। তা আজকে উসমানী সাহেবরে আমরা আড়াইরাম ও জায়গাত আমরা একটা দেশ পাইছি, থানোর নেতৃত্বে যুদ্ধ হয়েছে, থানোর রণকৌশল, থানোর অভিজ্ঞতা, এইসব জিনিস যদি আমরা বাচ্চান্তরে পড়ানি হইতো, ইউনিভার্সিটিতে পড়ানি হইতো, তাহলে তো আমরা অনেক জিনিস জানতে পারতাম। আজকে যদি যে সাভার ক্যান্টনমেন্ট আছে, ওটার যদি নাম দেওয়া হইতো উসমানী ক্যান্টনমেন্ট, তো জানতে পারলো না মানুষ এটাকে। আবার যেটা আবার যে কলেজ আছে, যে ইউনিভার্সিটি তারা এনডিসি পিডিসি যেটা দেওয়াও হয় তারা আর্মি হলরে, এটার নাম খেনে উসমানী এটা করা হয় না, উসমানী ইউনিভার্সিটি, উসমানী কলেজ বা উসমানী সামরিক একাডেমি। এটা হইলে তো আমরা জানতে পারলো না উসমানী সাহেবকে কীভাবে হয়েছে। এইসব জিনিস আমি চিন্তা ভাবনা করি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা কইরাম। তো বাংলাদেশে তার নিজের দেশের একজন সম্মানী মানুষের অবজ্ঞা যেখানে করা হয়, আমরা যখন নাম লই না, তা আমরা জাতির লাগি আমরা একটা দুঃস্বপ্ন, এবং আমরা ভবিষ্যতে কোনো ধরনের আর কিছু করতাম পারতাম না। আর আমরা কেউ উসমানী সাহেবরে অমিট করতাম পারতাম না, তার নিজের আলোয় তাই জ্বলিয়া থাকবা। ধন্যবাদ আপনারা আমার সুযোগ দেওয়া লাগে। আসসালামু আলাইকুম। খাওয়াটা এখন বন্ধ হবে, শব্দ করবা না, আমাদের বন্ধুরা, আমাদের সংগঠনের নেতারা এটা বন্ধ করে দিই। আমরা সাথে করে নিয়ে চলে যাবো, আমরা বাসায় গেলে এখন আমি অনুরোধ করতেছি, এই খাবারটা নিয়ে আসছেন আমার ভাই কমিটির নেতা সোহেল আহমদ, অনেক কষ্ট করেছেন, ধন্যবাদ সোহেল ভাই। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু ওসমানী ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান আমাদের প্রিয় ভাই জনাব আবুল কাশেম খান। জনাব আবুল কাশেম খান। কাশেম ভাই, আজকের ঐতিহাসিক স্মরণ সভা আজকের এই ঐতিহাসিক মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি উসমানীর জন্ম 103তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সবার সম্মানিত সভাপতি উপস্থিত, আমি সবাইকে গেস্ট মনে করি, আমার উপস্থিত সব অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আসলে উসমানী সম্বন্ধে হইতে হইলে অনেক কিছু অনেক সময় লাগবে, তো আমি শর্ট যেগুলো দুই একটা জিনিস ঘটনা প্র্যাকটিক্যাল যেগুলো, এগুলো এই ছবিটা হইল ও মাসের আর্লি 5 জন সৌদি আরব সহ বিদেশি কর্মকর্তা, সেনাবাহিনী কর্মকর্তা জেনারেল উসমানীর জাদুঘর পরিদর্শন করছেন। আমার মনে হয় এইটা হয় এই দিন, এখানে লেখা আছে 8 জন না 10 জন
ব্রিগেডিয়ার জেনারেল তাদের সাথে যোগ দিছে সিলেটে ঢাকা থেকে গিয়া বিরাট সিলেটের মানুষ মনে করছে কিতাব ব্যাপারে তো আর্মি কই থেকে আইলো না ইন্ডিয়া দেওয়া করিলাম না কিতাব এই যে আরো ঢাকা থেকে আটজন এইটাই আমার মনে হয় এই যে আজকের যে ঘটনা ঘটাইছেন মহামান্য প্রধানমন্ত্রী তো তান বোঝা উচিত তাইন কই থেকে প্রাইম মিনিস্টার হইলা তান কিলা হইলা পাকিস্তানও তারা বিশ্ব জুড়ে বঙ্গবীর উসমানী কথায় নেই তার শিকড় বিশ্ব জুড়ে বঙ্গবীর কথা উসমানী কথায় নেই তার শিকড় আমি মনে করি উসমানী সাহেবের নেতৃত্বে যদি যুদ্ধ না হইতো সবচেয়ে ইয়ংগেস্ট মেজর আসলা তাই ব্রিটিশ এম্পায়ারের মধ্যে সবচেয়ে ইয়ংগেস্ট ক্যাপ্টেন থেকে 1 বছরের মধ্যে মেজরে উন্নীত আমি বলবো ওয়ার্ল্ডের মধ্যে আর্মির সিস্টেমের মধ্যে এইভাবে রেকর্ড কোনো সেনাবাহিনীতে কোনো দেশে নাই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তাই বার্মাতে যুদ্ধ করছে এবং সবচেয়ে ইয়ংগেস্ট মেজরও আসলা তাই ব্রিটিশ এম্পায়ারের মাঝে জি মুক্তিযুদ্ধের অবদান আমি আবার হইতাম না আপনারা সবই জানেন সারা জাতীয় দেশে জানে বিশ্ববাসী জানে জেনারেল উসমানী নেতৃত্বে যুদ্ধ না হইলে বাংলাদেশ স্বাধীন করা সম্ভব হইতো না সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে তাই বার্মা সেক্টরে যে যুদ্ধ করছেন দ্বিতীয় মহাযুদ্ধে ওইটার ও যুদ্ধর যে রণকৌশল যেটা আমার মাহমুদ ভাই হয়ে গেছেন এইটা প্রয়োগ করাই জেনারেল উসমানীর এইটা প্রয়োগ করাই আমরা এত 9 মাসের যুদ্ধে সাকসেসফুল হয়েছি দেশ স্বাধীন করতে সম্মত হয়েছি আমার বন্ধু বাবুল হোসেন বাবুল সিলেটের চেয়ারম্যান এক্স এমপি এনামুল হক চৌধুরী এনাম ভাই আমারই কোম্পানি কমান্ডার আসলা তারা দুইজন আমি ঘটনাগুলো কইলাম বসিবা নাই দয়া করি আমার 2 মিনিট সময় দিবা দুইজন মুক্তিযোদ্ধা তখন উসমানী সাহেব 29 মিন্টু রোড ঢাকা মন্ত্রীপাড়ার বাসায় তাই মন্ত্রী 73-তে তখন এই পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত দুইজন ক্যান্ডিডেট হারা হইলা দুইজন এখন মুক্তিযোদ্ধা আমি কিতা করতাম আমি ডিস্ট্রিক্ট কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদর দুইজন আমার মুক্তিযোদ্ধা আমি খার পক্ষে যাইতাম ওখানে লাগে আমি খুব চিন্তিত কবিদুল্লাহর কাছে গেছি আরও অনেক মনে নাই আমার আওয়ামী লীগের নেতৃবৃন্দ 2-4 জন আসলা গাজী সাহেবের কাছে কিতা করতাম শেষে আমি সিদ্ধান্ত নিলাম যে আমার জেনারেল বঙ্গবীর জেনারেল উসমানী আমার কমান্ডার ইন চিফের বাসায় আমি যাই গিয়া তখন আমি ডাহাত গেছি গিয়া তখন জেনারেল ইফতিহার আহমদ চৌধুরী কেয়ারটেকার গভর্নমেন্টের অ্যাডভাইজার আসলা ফরেন অ্যাডভাইজার তাই না আসলা পিএস উসমানী সাহেবর এপিএস আসলা শাহানুর চৌধুরী স্কটল্যান্ডে আসুন এখন তজমুল ভাই আসিল বিয়ানীবাজারের পিএ আসলা আমি গিয়া উসমানী সাহেবরে গিয়া হইলাম আমি আইলাম আপনার যে তারা দুইজন ওলা খাড়া হইছেন আপনি যারে আমার সাজেস্ট করবা উপদেশ দিবা তার পক্ষে আমি মুক্তিযোদ্ধা সংসদ লিয়া নাম ও তাইন দেখছেন তাইনও বিবেচনা করছেন তাইন আমার হইয়া আনটেল ইলেকশন তুমি অন্য থাকো তান বাসাত 1 মাস আমার টাকা লাগছে আমার বাসাই দিয়েছেন কারণ আমি পক্ষপাতিত্ব করতে হইলে সরাসরি সংসদ নিয়ে নামতে হইলে এনাম ভাইয়ের পক্ষে আমার নামতে হইব যেহেতু এনাম ভাই আমার কোম্পানি কমান্ডার বাবরুল হোসেন বাবুল আসলা 4 নম্বর সেক্টর আর আমরা আসলাম 5 নম্বর সেক্টর ও 1 মাস থাকিয়া আমি বুঝতাম পারলাম যে উসমানী সাহেবর খেয়ে উসমানী মন্ত্রী মিনিস্টারের বাসা তো আমার লাগান ফকিরকরা যায় লাইসেন্স দো পারমিট দো ফানোর লাইসেন্স দো একটা কিতা সিগারেটের লাইসেন্স দো তার লাগে মন্ত্রী মিনিস্টারের বাসায় লাইন ধরা থাকে পাবলিকে বিকালে সকালে 9টার আগে তা দেখছি প্র্যাকটিক্যাল উসমানী সাহেবের বাসার তো ইতা কিচ্ছু নাই দেখি কারা প্রত্যেক দিন সন্ধ্যা পরে চিফ জাস্টিস
জাস্টিসরা, আর্মির চিফ হল, তারপরে পার্লামেন্টর সিনিয়র যারা বিভিন্ন দেশের ডিপ্লোমেট হল উসমানী সাহেবের বাসায় ইয়া আড্ডা। জাহান আব্বাড়ির লেফটেন্যান্ট জেনারেল আমার সৌভাগ্য ছিল যে তান কেন তাকায় অনেক মানুষের লগে বিদেশি এম্বাসেডার লগে আল্লাহ মিলাইলে আইসুন, বিশেষ করে জাহান আব্বাড়ির জেনারেল লেফটেন্যান্ট জেনারেল খাজা ওয়াসুদ্দিনের সাথেও আমার দেখা সাক্ষাৎ বা খাওয়া দাওয়া করছি জেনারেল সাহেবের বাসা। কোনো বাংলা মাত নাই, আমি বেটা ইয়ং আসলাম তখন তা ইংলিশ বুঝুই না, খালি ইংলিশ মাত। এত সুন্দর উসমানী সাহেবের ইংলিশ দ্বিতীয় ব্যক্তি আর নাই বাংলাদেশও, এত সুন্দর ইংলিশ। জেনারেল খাজা ওয়াসুদ্দিন যে বাড়ি, এটা টপ সাংঘাতিক হাই কোয়ালিটি, মানে সাংঘাতিক ধরনের ইংলিশ, এত সুন্দর ইংলিশ, ইংলিশে বুঝতে পারতো না, এত সুন্দর শুদ্ধ ভাষা ইংলিশ কথা মাত্র। টাইমের ব্যাপারে এখানে খেয়াজন হয়েছেন মাতিছেন। আমি আমারে একদিন কইলা ও ঈদের সময় কুরবানি ঈদের সময় কইলা রে বাড়িতে দিতাম, আইও তুমি আমার লোক আইও। গেলাম তার বাড়ি গিয়া নমাজ পড়লাম, হত্যা করলাম। তাই উমরপুর বাজারে একটা মিটিং আছে, তো নমাজ পড়িয়া আমরা তান বাসাত খাইছি, বাড়িত খাইছি, বাসাত না বাড়িত আমির খাইয়া রওনা দিছি যাইতাম। তারা 3টার টাইম দিছে উমরপুর বাজারও মিটিং একটা। তো টাইমের যে ভ্যালুটা, তাজপুর বাজার 5 গেফাতারে যেতে হয়, তো তান গাড়ি লইয়া রওনা দিছেন। তা আমরা দেখি স্টেজের এখানে যাইতে হইলে প্রায় 5-7 মিনিট আগে গেছি গিয়া, ড্রাইভারে তামাই দিয়েছেন, সেম ঘটনা শেষ হয়েছে। তামাইয়া গড়ি দিয়েছেন, দিকে হইলা বা আমরা একদম পৌঁছতে 6 মিনিট লাগবো, 3 মিনিট বলছে আরো সময় আরো কমাও। ঠিক 3টার সময় যেভাবে হচ্ছি আমরা গিয়ে হচ্ছি। উসমানী সম্বন্ধে, উসমানী সাহেবের ব্যাপারে যে তার যে রেকর্ড যেটা আছে, আপনারা আমি ভবিষ্যতে আরও চান্স আছে আমি এগুলা পড়ুন যদি উসমানী সাহেব যে পাকিস্তান আইবখানের মতো, আইবখানে একভাবে যেভাবে উসমানী সাহেবের ডিমোশন করছে, অন্যদিকে সম্মানও দিছে। কারণ তাই ডিফেন্সের মানুষ আসরা, ল্যান্ড ফোর্সের মানুষ আসরা, পাকিস্তানের এয়ারফোর্সের তাই মেম্বার অফ পাকিস্তান, কিতা মিনিস্ট্রি অফ ডিফেন্স এট পাকিস্তান, কিতা আর্মস কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান। কিন্তু তানে ল্যান্ড ফোর্সের মানুষরা নিয়ে ডিফেন্সর, এয়ারফোর্সের ডিফেন্সর, এয়ার যেটা আছে ডিপার্টমেন্ট, এয়ারফোর্সের তো তাই গেছেন না, হাওয়ানো নিয়ে তানে রাষ্ট্রে এবং স্পোর্টস কন্ট্রোল বোর্ডেরও চেয়ারম্যান আইবখানে করছেন। আইবখানেও জেনারেল উসমানীরে বাঙালি হিসাবে যে মূল্যায়ন করছে, আমার জাতি, আমার বাঙালি দুঃখ করত, দুঃখ আসেনি। কিছুদিন 2-3 বছর আগে 17তে এই নইলা ব্রিটিশ আর্মির একজন কমান্ডার, ব্রিটিশ আর্মির একজন কমান্ডার, আর্মির একটা প্রোগ্রাম টাউন হলো ডকল্যান্ডে, টাউন হলো আর্মির একটা প্রোগ্রাম, ব্রিটিশ আর্মির প্রোগ্রাম একটা। এই প্রোগ্রামও আমি হইলাম দাওয়াত। আর্মির প্রোগ্রাম খুশি হয়ে গেছি, গিয়া দেখি আমার কোনো বাঙালি কমিউনিটি আর নাই। ও কমান্ডারে জিজ্ঞাসা আমি কেন আর কই 100-র উপরে সংগঠন আমার টাকার হামলাটা আছে, তোমরা খালি আমার সিটি দিছ নি? না, এখানে সিভিল ব্যাপার নাই, এটা তাই নামদার মানুষ আসলা উসমানী সাহেবের কথা যে তোমরা, আমি যে উসমানী ট্রাস্ট ঠিকানা করছি এটা তোমরা জানো কিলা? হাউ ইউ নো অ্যাবাউট দি জেনারেল উসমানী বঙ্গবীর ট্রাস্ট? হইল আমরা সোর্স আছে ভদ্রলোকে, আমরা উসমানের মূল্য দিতাম জানি না। ধন্যবাদ দিচ্ছি কমান্ডারে, ব্রিটিশ আর্মিরে। এরপরে আমি চিঠির কবিটা আনছি না, তারা আমি অফিসিয়ালি একটা চিঠি লিখছিলাম ধন্যবাদ দিয়া, বিশেষ করে ব্রিটিশ আর্মি, সারা ব্রিটিশ আর্মিরে। এই একমাত্র এই সুতা পাওয়া আমি বড় হরিস আছি, আমি শেষ করছি।
তো এখন আমি শুধু এইটুকু বলবো যে উসমানী সাবর যে ঘটনাটা ঘটছে কালকা মালিক খান সিলেট থেকে আমার অপমান করে হয়েছেন, এটা খুবই দুঃখজনক। এর চেয়ে দুঃখ আর হইতে পারে না। এক কথায় উসমানী সাহেবের মূল্যায়ন করা, উসমানী সাহেবরে যে স্বীকৃতি দিত না, হে বাংলাদেশের সাথে বেইমানি করে স্বাধীনতা হে হয়েছেন, আমি সমর্থন করছি। এজন্য যে উসমানী সাহেবের ব্যক্তি রেখে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস হইতেও পারে না। আর মুক্তিযুদ্ধের ইতিহাস যদি সঠিক করতে হয় তাহলে জেনারেল উসমানী, জেনারেল ডব। আমরা মুক্তিযুদ্ধে কিন্তু মেইন তিনজন সিলেটি আসলাম, উসমানী সাহেব, জেনারেল ডব সাহেব আসলা যুদ্ধকালীন সময় আর্মির চিফ, এবং সেকেন্ড ইন কমান্ড আসলা লেফটেন্যান্ট কর্নেল ইয়ার চৌধুরী। গ্রিন হিল তান বাসা শাহরান যাইতে দেখবা তাই নাই। আমরা এটা আমি সিলেটে কথা এল্লাই কইলাম যে উসমানী সাহেবের বাড়ি যদি খালি সিলেটের বর্ডার পরে কুমিল্লা চিটাং না হলে হইতো, তাইলে মনে হয় সোনা দিলে এরা অনেক উপরে তুলল অনেক। কিন্তু সিলেটি এর লাগে উসমানী সাহেবরে তারা মূল্যায়ন করতে মনে হয় তারা একটু সংকোচ করে। এইগুলো ঠিক না। উসমানী তার নিজস্ব তার যে অবস্থান, তার যে সম্মান বিশ্বজুড়ে আছে, তার যে ব্যক্তিত্ব, সব কিছুই আপনি আমি সবাই মিলে তার ইতিহাসটারে রক্ষা করা এবং এইটা একটা জাদুঘরের মতো তার সব কিছু রাখা। এবং আমি মনে করি তার সম্বন্ধে বিভিন্নভাবে যারা আপনারা যেভাবে দেখা দিবেন। ধন্যবাদ আপনারা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আবুল খান খান। আসলে আবুল খানের বাইর ভিতরে অনেক ইনফরমেশন, এগুলো তো আমরা সবাই সময় লাগে হইতে যেহেতু আমরা জমাত আমরা সালাটা থাকা থেকে সারা জমাত আপনার এর লাগে আমরা একটু শর্ট করে নিতাম। সালাম কাশেম ভাই আমরা সরিয়ে পারতেছে জাজাকাল্লাহ খাইরান। আপনারা যারা এখন আসেন প্লিজ একটু শেয়ার করিয়া সবরে শোনার সুযোগ করে দিবা। আজকে আমরা দুইটা লাইভ হয়েছে, একটা লাইভ আপনারা একটু আগে দেখছেন, এখন কারবার দোয়া মাহফিল হয়েছে। সো প্লিজ আপনারা আজকে যে দুঃখজনক আজকে যেটা মনে হয়েছে সিলেটের মাঝে গিয়া হয়েছে যে এটা মানে অনুষ্ঠান করতে পারতা নাই। সো আপনারা শুনবা বক্তৃতাটা পয়লা নম্বর আজকের প্রোগ্রাম। এর বাদে এখন আমরা সাবেক এমপি সব বক্তৃতা করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চে মুক্তিযুদ্ধের নেতৃবৃন্দ এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। একটা আছেন আমার ভাই পুতে আমার গাড়ি নিয়ে আছে। ফরে মাতমু আমি আপনাদের সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শুনছিলাম এবং 7টা থেকে আমরা আমাদের সভা শুরু করেছি, এখন 9টা, 9:15 হয়ে গেছে। আমিও আপনাদের বেশি সময় নিতে চাই না। প্রথমে আমি নিন্দা জানাই আজকে যদি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের ব্যাপারে যে সিদ্ধান্ত সাংস্কৃতিক মন্ত্রণালয় দিয়েছেন, এটা যদি তারা অবিলম্বে প্রত্যাহার না করেন তাহলে এর সমস্ত দায় দায়িত্ব তাদেরকেই বহন করতে হবে। জেনারেল উসমানী যদি মুক্তিযুদ্ধের সময় উসমানী না থাকতেন তাহলে মুক্তিযুদ্ধ হতো না, পরিষ্কার কথা। যদি উসমানী না থাকতেন জেনারেল উসমানী যদি না হতেন মুক্তিযুদ্ধ হতো না। আমি আমার জীবনের 2-1টা ঘটনা বলবো। আমরা যুদ্ধ করেছি সিলেটে, আমরা 7 দিন স্বাধীন ছিলাম।
25শে মার্চ রাত থেকে 7 এপ্রিল পর্যন্ত আমরা সিলেট শহরটাকে মুক্ত রেখেছিলাম। আর পাকিস্তানিরা বিমানবন্দরে আশ্রয় নিয়েছিল, তারা সংখ্যায় কম ছিল। তারা বিমানে ফ্লাইটে করে আস্তে আস্তে তাদের জনবল বৃদ্ধি করে আমাদের উপর আক্রমণ চালায়। আমরা প্রথমে হাউজিং স্টেট, যারা সিলেটে হাউজিং ছিলেন, হাউজিং স্টেটে আমরা অস্ত্র ধরি, তারপরে কদমতলিতে ধরি, তারপরে বইটি করে আমাদের সাথে প্রচণ্ড লড়াই হয়, আমরা ওখানে হেরে যাই এবং আমি আহত হই এই বৈটিকর ফাইটে। আমাকে এনাম ভাই, শুয়েব, ইয়ামিন ভাই, আল্লাহ বেহেশত নসিব করে সবাইকে, তারা আমাকে মাথায় করে করিমগঞ্জে বর্ডারে নিয়ে যান সুতারকান্দিতে ভারতীয় সৈন্যরা আমাকে নিয়ে করিমগঞ্জ হসপিটালে দিয়ে দেয়। করিমগঞ্জ হসপিটালের পরের দিন সকালে আমাকে বলা হলো, আমি বেহুশ ছিলাম, সকালে আমি একটু হুশ এসছে, পাওটা গুলিবিদ্ধ, খুব কষ্ট পাচ্ছি। তো ওরা বলল, ডাক্তার আসলেন, সিভিল সার্জন আসলেন, যে তোমার এই পাটা আমরা কেটে ফেলতে হবে, এই পাটা যেটা যাচ্ছে এই ঘন্টা ছুটে গেছে, এটা লাগানো সম্ভব না। এটা শুনে আমি বললাম যে আমাকে আপনাদের এখানে প্রশাসনিক যারা আছেন তাদের সাথে আমি একটু কথা বলতে চাই। তখন আমি সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। যাই হোক, এসডিও, তখন তো আর ডিসি ছিল না করিমগঞ্জে, এসডিও সাহেব আসলেন, ব্রিগেডিয়ার একজন আসলো, তারা বললো তোমার কি বলে, আমার মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল উসমানী কলকাতায় আছেন, আমি যে আহত হয়েছি এই খবরটা তাকে জানানো, আর আমি যে এখানে আসি এই খবরটা দেওয়া, আর আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন এটা তাকে জানানো। এইটুকু যুগে করেন, আমি বড় কৃতজ্ঞ হব। এসডিও আমার হাত ধরে বলল, শিখ এসডিও বলল যে আমি আজকেই মেসেজ যাবে, ডোন্ট ওয়ারি, উইদাউট গেটিং এনি মেসেজ ফ্রম ইয়োর উসমানী উইল নট ডু এনি অপারেশন ইন হিয়ার। তো এই কথা শুনে 100 আশ্চর্য হলাম আর কাঁদলাম, আর কী করবো, তখন 19 বছরের ছেলে, 20 বছর। যাই হোক, পরের দিন ঘুম থেকে উঠছি, দেখি সকালে সারা করিমগঞ্জ হসপিটাল ভারতীয় সেনাবাহিনী বেড দিয়ে রেখেছে। আর আমার রুমের আমাকে একটা কুঠায় রাখা হয়েছিল, এই কুঠায় দেখি পাশে সামনে একজন মেজর, এইরকম, তখন তো আর বুঝবার কোনো জ্ঞানও কম ছিল। তো ওরা বললো যে আমি বললাম যে এখানে কি হয়েছে, হোয়াটস রং হিয়ার, হোয়াই দিস সো মেনি আর্মি? বললো, ইউ ডোন্ট নো the General Ousmani of your freedom fighting movement, chief of your army, he is coming to see you, and tomorrow morning at 11 o'clock he will be reaching. And they said that after he has started at 7 o'clock from Calcutta, আর ক্যালকাটা থেকে সুজা আসলে তো 1.5 ঘন্টার পথ, সেটা 4.5 ঘন্টায় ঘুরে 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 আসছেন। আমি এর মধ্যে ওর সাথে আলাপে শুনে সময় হেলিকপ্টারের আওয়াজ শোনা গেল, গভর্নমেন্ট স্কুল ময়দানে উনি অবতরণ করছেন, সেটাও আর্মির মেজর সাহেব আমাকে বললেন। যে উনি আসলেন, উনি আসার পরে খুব কাঁদলাম উনারকে ধরে বুকে জড়িয়ে। তো উনি বললেন, হ্যাভ কারেজ মাই সান, আমি দেখো আসার সময় আমি সকালে ঘুম থেকে উঠে তোমার মেসেজ পাইছি, আমি রওনা হয়েছি, এবং ডক্টর চ্যাটার্জি ক্যালকাটা মেডিকেল কলেজ হসপিটালের সার্জারির চিফ, উনাকে আমি নিয়ে এসেছি, এবং উনি তোমার অপারেশন করবেন, চেষ্টা করবেন তোমার পাওটা রক্ষা করার। যদি এই চেষ্টা তোমার পাও রক্ষা না হয় তাহলে লোকাল হসপিটাল যে ডিসিশন নিয়েছে ওইটাই হবে, বাট উইল ট্রাই, ডেফিনেটলি উইল ট্রাই, মাই সান হ্যাভ কারেজ অ্যান্ড আই লিভ টুডে ইভিনিং। আমার মাথায় এটা আবার হাত দিলেন, খুব কাঁদলাম। তারপর আমাকে কিছু টাকা দিয়ে বললেন, যদি জানে কিচ্ছু চাই লইয়া খাইও। ও এরপরে ঘটনা আমি আর জানি না, শুনলাম বিকালে উনি আর ডক্টর চ্যাটার্জি সার্কিট হাউসে আসেন, আমার অপারেশন পরে ওনারা চলে যাবেন। আর 1-1.5 দিন পরে আমার হুশ আইল, দেখি আমার পাওটা বেডের সাথে জিঞ্জির দিয়ে বান্ধা,
নার্স বলল যে এটা 15 দিন বান্ধা থাকবে, আপনি যত চিৎকার দেন কান দেন আমরা খুলব না, 15 দিন পরে হয় লাগলে আপনার ভাগ্য ভালো, না লাগলে আপনার ভাগ্য খারাপ। এটা ডাক্তার চ্যাটার্জি বলে গেছেন, আপনাদের জেনারেল উসমানিও বলে গেছেন। যাই হোক, এই 15 দিন পরে পাও খুলল, আস্তে আস্তে হাঁটাইল। আল্লাহর শুকুর জেনারেল উসমানির প্রতি, আমি জীবনে ওনার ঋণ শোধ করতে পারবো না। আমার মতো কত মুক্তিযোদ্ধার উনি খবর নিয়েছেন, কোত্থেকে কই 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 কলকাতার, কই করিমগঞ্জ, আর মধ্যে পাকিস্তান, বাংলাদেশ, এই টেরিটরি এই ক্রস করে আমাকে দেখতে আসছেন। এটা হলো মুক্তিযোদ্ধার প্রতি উসমানীর নিয়মানুবর্তিতা। এখন আসুন দেশের স্বাধীনতার যুদ্ধ, গেরিলা যুদ্ধ না করলে 9 মাসে পাকিস্তান আর্মি দুর্বল হইতো না, পরিষ্কার কথা। আমরা দুর্বল করেছি। আমি বিয়ানীবাজারে ঢুকছি, আমি বড় লেখায় আসছি, করিমগঞ্জ থেকে এগুলা ইজি আসা, কই এগুলো খুবই স্বাধীন। সকালে আসা, অসুবিধা দেখলে ধানের মধ্যে ডুব দিতাম আর বসে থাকতাম। পাকা আর্মি চলে গেলে আমরা আবার মাথা তুলে সুযোগ পাইলে মারতাম, আনাইলে জান। মুক্তিযুদ্ধ সফল হয়েছে, সৎ নিষ্ঠাবান দেশপ্রেমিক, সততা যার। এখানে এই ইউকের, আজকে আমি ইউকের মানুষকে খুব স্মরণ করতে হয়। কেন স্মরণ করতে হয়? যে ইউনাইটেড কিংডমে যদি সেদিন আমাদের সিলেটিরা যদি আওয়াজ না তুলতো, বাঙালিরা যদি আওয়াজ না তুলতো, সারা বিশ্ব জানতো না। বাংলাদেশ এক ছোট্ট জায়গা, সেখানে কি হচ্ছে এইগুলা জানতো না। এগুলা জানাইছে আমাদের সাবেক, আমাদের পিতা, আমাদের মামা, চাচা, বাপ, ভাই, এরা চিৎকার দিয়েছে। হাজারে হাজারে মিছিল হয়েছে, হাইড পার্কে মিছিল হয়েছে, ব্রিটিশ এম্বাসির সামনে মিছিল হয়েছে। এইগুলা করায় বিশ্ব জানছে যে আমরা যুদ্ধ করতেছি, মুক্তিযুদ্ধ হচ্ছে একটা জায়গায়। এই জন্য আমরা কৃতজ্ঞ ইউকের বাসীর কাছে, সিলেটিদের কাছে। আমাদের সেক্টর কমান্ডার, উনি কয়েকটা সেক্টর করেছিলেন সারা বাংলাদেশকে। সেক্টর কমান্ডার এক একজন এক এক বীরশ্রেষ্ঠ। মেজর জলিল সেক্টর কমান্ডার, কর্নেল তাহের সেক্টর কমান্ডার, জিয়াউর রহমান সাহেব সেক্টর কমান্ডার। এভাবে প্রত্যেকেই সেক্টরে, এবং সব সেক্টর কমান্ডার উসমানির সামনে গেলে আমি দেখছি ক্যালকাটা এই থিয়েটার রোডের মিটিংয়ে, কোনো সেক্টর কমান্ডারের মুখে দিয়া স্যার বলতো, পুরা জুড়ে স্যার বলতে পারত। ভয়ে উসমানির সামনে দাঁড়িয়ে কথা বলা খুব কঠিন ব্যাপার ছিল। আমরা তো ছিলাম তার ছেলের মতো, এই জন্য বাবার কাছে ছেলে গেছি, যে যা ইচ্ছা বলছি, স্যার করছি, কানলেও সুখী। কিন্তু আমি দেখছি সেক্টর কমান্ডাররা, কিনা জিয়াউর রহমান সাহেব উসমানির কথা বলে যাচ্ছে, স্যার আর বলে নাই, আর বলার সাহস নাই, ওই জায়গায় পৌঁছতে পারে না, তার দম নাই। মেজর জলিল কত সাহসী মানুষ, রাশদ করতে মারা গেছে, কিন্তু ওইখানে উসমানির সামনে আমি সেক্টর কমান্ডারদের মিটিং, সৌভাগ্য আমার ওই দিন আমি ক্যালকাটায় ছিলাম, আমি দেখেছি উসমানি সাহেবের বীরত্ব, আমি তার চিন্তা চেতনা তাকে দেখেছি। 9 মাসের যুদ্ধে আমরা গেরিলা অপারেশন করে পাকিস্তান আর্মি কয় যেদিকে যাই মারে আমাদের, দোকানে বসে মাল বেচতেছে, হেয়া থেকে পিছে তার স্টেন কানেক্ট তো বিশ্বাস করে না তারা, কাউকে আর বিশ্বাস করছে না। এরা কোন দিকে মারে ঠিক নাই তো। আমরা একটা মারলে 1000 লিফলেট ছাড়ি, তোমরা শেয়ার, এইভাবে আমরা কাজ করেছি। যাই হোক, এই সেক্টর কমান্ডারদেরকেও নিয়ন্ত্রণ করেছেন জেনারেল উসমানি। তারপরে আপনার উসমানি সাহেবের জন্য কেউ কেউ প্রশ্ন করেন, আমি 2-1টা কথা আপনাদেরকে না বলে পারছি না। জেনারেল উসমানি কেন মুক্তিযুদ্ধের যে যেদিন সারেন্ডার হয় পাক বাহিনী, কেন তিনি উপস্থিত ছিলেন 16 ডিসেম্বর, এটার সমাপ্তি আপনাদের। আমি জেনারেল উসমানিকে এই কথাটা জিজ্ঞেস করেছি যে স্যার আপনি কেন গেলেন না?
প্রথম কথা হচ্ছে বিফোর দি সারেন্ডার of the Pak army, they have a dialogue with Indian army. এটা আন্ডার দি ব্যাকগ্রাউন্ড অনেক ঘটনা ঘটে। সংসদে আমরা যখন ঢুকি, সংসদের যখন বক্তব্য শুনে নেই, এগুলো সব মুখস্থ, কিন্তু লবিতে আগে সব কিছু শেষ হয়, সব কিছু আগে শেষ হয়। পাক আর্মি সারেন্ডার কিভাবে করবে না করবে সব আগে শেষ হয়েছে। 13 তারিখ থেকে শুরু হয়ে গেছে তাদের যাওয়া। তারা এক কথাই তুলছে, জেনারেল নিয়াজি বলছেন যে আমি সারেন্ডার করব, বাট নট টু দি ফ্রিডম ফাইটার্স, বিকজ ইফ উই সারেন্ডার টু দি ফ্রিডম ফাইটার্স দে উইল কিল আস। এই সোজা কথা তাদের। এবং তাদের আরেকটা কথা হচ্ছে যে জেনারেল উসমানির কথা আমি বলতেছি যে আন্ডার দি জেনেভা কনভেনশন we don't believe and we don't trust মুক্তিযোদ্ধা or the Bangladeshis. তারা জেনেভান কনভেনশন মানবে না। সো আমরা চাই we are to surrender officially under the rules and regulation of the Geneva Convention. So that's why আমি উপস্থিত ছিলাম না। আমি আর এক দেখলাম যে আমাকে আম্রকুঞ্জের মিটিংয়ে 30 এপ্রিল যখন আপনার আম্রকুঞ্জে বৈদ্যনাথতলার আম্রকুঞ্জে যে সরকার গঠিত হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবকে রাষ্ট্রপতি করে, সৈয়দ নজরুল ইসলাম সাহেবকে উপরাষ্ট্রপতি করে, উপরাষ্ট্রপতি ভারপ্রাপ্ত পরে হয়েছে, তারপরে আপনার প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবকে করেন। ওই সময় ওই মিটিংয়ের রিজলিউশনেই আজও ডকুমেন্টে আছে যে আমরা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসাবে উসমানীকে নিয়োগ দিলাম এবং উনি আজকের থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালক। ইজ এ ডকুমেন্ট। If you don't say that Ousmani is not the freedom fighters movement chief, তাহলে বঙ্গবন্ধুরও ওই সময়ের রাষ্ট্রপতি অঠিক হয়ে যায়। প্রধানমন্ত্রী তাজউদ্দিন নাই, ওই সরকারই তো থাকে না, লিবারেশন ওয়ার থাকে না, লিবারেশন ওয়ারই তো থাকে না। তাহলে কোথায় আছেন আপনারা? কি কথা বলেন যে কালকে ডক্টর জাফরুল্লাহ সাহেব খুব সুন্দর কথা বলছেন, এদের মাথা টাথা ঠিক আছে, কি বলতে কি জিয়াউর রহমান সাহেব মুক্তিযোদ্ধা না, এই কথা বলা তো কঠিন ব্যাপার। আই রিসিভ ইন সিলেট, আমি হেলিকপ্টারে আমরা 5 গুরকা রেজিমেন্ট দিয়ে আমরা 10 এপ্রিল সিলেটে ল্যান্ড করি, আর দেশ স্বাধীন হয় 16 এপ্রিল। খানাইঘাট ফল করছে জিয়াউর রহমানের হাতে, খানাইঘাট ফল করছে। হ্যাঁ, 6 এপ্রিল আমরা 10 এপ্রিল সিলেটে ল্যান্ড করি, ডিসেম্বরে। আমরা 10 এপ্রিল হেলিকপ্টার নিয়ে 5000 গুরকা সৈন্য নিয়ে আমরা হেলিকপ্টারে শেষ রাইতে সিলেটে অবতরণ করি। কোথায়? দুবড়িয়া। আজকের প্রজন্মকে যদি জিজ্ঞেস করেন দুবড়িয়া ওর কোথায়, সকলের প্রায় আমাদের প্রবাসী সকলের বাড়ি আছে সিলেট উপশহর। এই উপশহরে আমরা ল্যান্ড করছি কাদির মিয়ার বাড়িতে, এইটাই দুবড়িয়া। এবং এখানে আমাদের সাথে কর্নেল বাগচি, যে ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার ওয়াটকে ছিলেন, আমরা যুদ্ধ করেছি। তখন আমরা খুব বিপদে, মাটির গাড়ার মধ্যে, মাটির নিচে আসি, বড় গর্ত সব আসি। এখানে মধ্যে আমরা হঠাৎ 15 তারিখ খবর করলাম যে পাকিস্তান আর্মি সারেন্ডার করবে। এগুলো ওয়্যারলেসে কথা হচ্ছে, একটা মিনিট প্লিজ। এবং কথা হচ্ছে যে জিয়াউর রহমান সাহেব বলছে যে আমি দরবস্ত হয়ে কানাইঘাট হয়ে আমি এন্ট্রি করতেছি উইথ মাই ট্রুপস, হিজ ট্রুপস নেম ওয়াজ জেড4। আবার সিআর দত্ত আমাদের সেক্টর কমান্ডার ছিলেন, সেক্টর 4 এর সিআর দত্ত বাবু বলছেন যে আমি জৈন্তা হয়ে প্রবেশ করেছি। মীর শৌকিত আলী সাহেব সেক্টর কমান্ডার ছিলেন, পরে লেফটেন্যান্ট জেনারেল হয়েছিলেন, এখানে হাই কমিশনার ছিলেন। যে মীর শৌকত আলী সাহেব বলছেন যে আমি সুনামগঞ্জের বালার থেকে বের হয়ে আমি অলরেডি সুনামগঞ্জে ইন করে। সো দিস আর দি ফ্যাক্টস। আমরা এখনো বেঁচে আছি, আমার বই 70 71 72 পড়ে যাচ্ছি। এই মুক্তিযুদ্ধের আর বেশি দিন নাই। কথাগুলো লিখে রাখেন, আমিও লিখে যাচ্ছি। কথাগুলোর ইতিহাস সত্য, উসমানীকে কেউ ইতিহাস থেকে শেষ করতে পারবেন না। ইনশাআল্লাহ।
যারা শেষ করতে চায় তারাই শেষ হয়, শেষ করে না। মিথ্যার উপর যদি থেকে অন্যের সাথে জিত মিটাতে যদি কেউ থাকেন আর ক্ষমতায় 10, 15, 20 বছর থেকে মনে করেন সব হয়ে গেলাম, তাহলে আর ফেরাউন যেত না, নমরুদ যেত না। সুতরাং আল্লাহ তাআলাই সম্মান দেন, ইজ্জতের মালিক আল্লাহ, যারা উসমানীকে সম্মান দিবেন আল্লাহ। আমরা চেষ্টা করব, আমরা যে যেখানে যে পর্যায়ে আমার তার ভাই আপনারা যারা এই যে জিনিসটা করেছেন ফাউন্ডেশন, এটা খুব ভালো জিনিস। তবে এটাকে একটু যদি আপনারা এই যে ঘটনাগুলো আসছে এগুলো নিয়ে আপনার কিছু কিছু মেসেজ খুব কাজে আসে। আমি দেখছি আপনি যখন প্রতিবাদ করে নিন্দা করে বা এই যে বাংলাদেশিদেরকে এখন আসার পরে আরো 1800 পাউন্ড না কত, এখন 2400, এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা উচিত। ইন্ডিয়ার অবস্থা আরো খারাপ, আমাদের বাংলাদেশ বহু ভালো আছে, এখনো পথে পথে মানুষ মারা গেছে ইন্ডিয়াতে, তারা ফ্রি হয়ে গেল বিকজ দে হ্যাভ গট 4 ক্যাবিনেট মিনিস্টার নাও। সো দিস আর দি থিংস, এগুলো আপনাদের খুব ভালো। আর আমরা সকলে যে যে পর্যায়ে পারি উসমানী সাহেবের জন্য দোয়া করব, আর আল্লাহ যেন ওনাকে ইজ্জত দেন মালিক এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসাবে তিনি থাকবেন, তাকে নাই করার কেউ নাই, কেউ পারবে না। ইতিহাস তো, ইতিহাসের একটা জিনিস হলো ইতিহাস সত্যটা লিখে যায়, মিথ্যাবাদীরা ইতিহাস বানাতে পারে না, এটাও সত্য কথা। আপনাদের যদি আমার অনেক মূল্যবান সময় নষ্ট করলাম, আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ, আমাকে ক্ষমা করবেন। আমি একটু বেশি সময় পাইলে অনেক কিছু বলতে পারতাম, কিন্তু সকল বক্তা আমরা বেশি, আমরা ভবিষ্যতে আল্লাহ যদি সুযোগ দেয় আবার আসবো, দেশেও যাওয়ার খুব দরকার আমার এখন। আপনারা আমার জন্য দোয়া করবেন, সব ভাই ভাই সকলে এসেছে না, আপনাদের সকলের কাছে আমি আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ জনাব আজিজুজ্জামান ভাই, অত্যন্ত সুন্দরভাবে তার মুক্তিযুদ্ধ প্র্যাকটিক্যাল বাস্তব ঘটনা আপনারা কইছেন, আমরা অনেক কিছু লাভ করছি জানাচ্ছেন। ধন্যবাদ ভাই, আমরা দোয়া করে আল্লাহ আপনারা আয়াত দিতা দীর্ঘজীবী করতা, আমরা মুক্তিযুদ্ধ যাদের শ্রেষ্ঠ সন্তান তারা আল্লাহ দেখা আয়াত দিতা। এখন আমার বড় ভাই যাই নাকি তাই আপনারা একটা সালাম লিখতেছেন, একটা সালাম দিলে তাই এই যে এদেশ যারা আপনার 71 সালে মুক্তিযুদ্ধ সংগঠক আসলা, তাইনও আসলা, কবিরুদ্দিন ভাই আসলা, অনেক কষ্ট তারা করছে। জাযাকাল্লাহ খাইরান, খুব সুন্দর আলোচনা শুনছেন। উপস্থিতি আপনারা অনেক ত্যাগ স্বীকার করছেন, আমরা হলো টাইম শেষ। আমরা এখন আমি অনুরোধ করবো আজকের সময় সম্মানিত সভাপতি আমরা প্রোগ্রামের ভাগে এন্ড দিয়ে আইর আপনারা আজকে কোন উসমানী সহ অনেকের ব্যাপারে অনেক জানতে পারছেন। আপনারা আজকের সভা প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি মকসুদ ইবনে আলী ইসলামা সাহেব, অন্যান্য বীর মুক্তিযোদ্ধা, মঞ্চে উপস্থিত আমি এবং দর্শকবৃন্দ, আপনারা সবাইকে আমার সালাম। আপনারা অনেক কিছু শুনেছেন সর্বাধিনায়ক মেজর উসমানী সম্বন্ধে, আমি আর বলে আপনাদের ধৈর্য হারা করতে চাই না এবং আমাদের হলেরও টাইম শেষ। আমি এইটুকুই বলবো যে উসমানীর যে নীতি ছিল, আদর্শ ছিল, আমরা যদি এইটাকে নিয়ে চলতে পারি তাহলে আমাদের উপকার হবে, উসমানীর কোনো উপকার হবে। তাই অনুরোধ সকলের কাছে আমরা যাতে উসমানীর আদর্শ নিয়ে চলতাম পারি এই দোয়াই করি এবং কামনা করি। আজকে ওনারা আইসেন, এখানে অনেক কিছু ধৈর্য ধরে কয়েক ঘন্টা ধরে, 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে আপনারা ধৈর্য সহকারে বক্তব্য শুনছেন। এর লাগে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি আশা করি আগামীতে আমরা আরো বড় পরিসরে
আয়োজন করতে পারবো এবং করব। আমরা ছোটোভাবে একটা সংগঠন করেছি, কিন্তু তার যে অস্তিত্ব আমরা রাখতে যদি পারি এবং আপনারা সকলে যদি সহযোগিতা করেন তাহলে অবশ্যই একদিন বড় হবে। ছেলের প্রথম ছোট্ট জন্ম নয়, পরে বয়সের সে বড় হয়। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আমাদেরকে সাহায্য করবেন। এই বলেই আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের সবার সমাপ্তি ঘোষণা করলাম। সবার শেষে কিছু কি আমরা লাস্ট মেসেজ দিল আজকে সিলেটি অনলাইন টিভিতে আমরা ধন্যবাদ জানাইলাম। আজকে বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী ফাউন্ডেশনের পক্ষ থেকে জেনারেল ওসমানীর আলাদা দোয়া ছিল। আজকে খাবারের দোয়া লাগে আমরা কৃতজ্ঞ সিলেটি অনলাইনের কাছে। আজকে বিবার দেখছই তারা কাছে আমরা কৃতজ্ঞ। জেনারেল ওসমানী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী যদি নেতৃত্ব না দিতা, মুক্তিযুদ্ধ নেতৃত্ব না দিতা, দেশ স্বাধীন করে রাষ্ট্র মন্ত্রণালয় হয়েছে। বীর মুক্তিযুদ্ধ আজ আমার সঙ্গে হয়েছে সব মুক্তিযুদ্ধ আব্দুল মাহমুদ আজকে তারা শুরু হয়ে গেছে। আমরা আপনারা কাছে আগামী দিনে যে অনুষ্ঠান হইব আপনারা সহযোগিতা করতা। আমরা ইনশাআল্লাহ ওসমানী স্মৃতিতে আমরা বই বিশেষ করে দেখতে চাই। আপনারা সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কিছু কইতেন আপনি? কইলুকা কিছু কইতেন? জি আচ্ছা। যারা করতে দেননি তাদেরকে আমরা বলবো অবিলম্বে এটা প্রত্যাহার করুন। উসমানী সাহেব বাংলাদেশের ট্রাস্টের 103তম জন্মবার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আসলে আমরা অনেক কিছু জানতে পেরেছি এবং আমি মনে করি যে আমাদের মকসুদ বিন লামাবাই যে ঘটনাগুলো বলে গেছেন এইগুলো আমরা নতুন প্রজন্মকে জানানো খুবই জরুরি। তাই আপনারা সবাই এই আমার সিলেটি অনলাইন টিভিটা দেখবেন এবং অনেক হিস্ট্রি আমাদের লামাবাই বলে গেছেন, আপনারা আমরা জানতে পারবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আমি বঙ্গবীর উসমানী মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি কইতেছি যে আপনারা যে যেখানে আছেন সর্বপ্রথমে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানালাম। আমরা এতটুকুই করার যে আমরা চাইমু যে জেনারেল এমএজি উসমানী সাহেবকে যেভাবে আমরা মূল্যায়ন করতে পারি আমরা সেই চেষ্টা করব। আর অনেকেই জেনারেল উসমানী সম্বন্ধে জানে না, সেগুলো আমরা অন্যদেরকে জানাবো। আর যে যেখানে আছেন সবাই ভালো থাকুন ইনশাল্লাহ। আর জেনারেল এমএজি উসমানী সম্বন্ধে সবাই চেষ্টা করুন যে আমরা সবাই মিলে আওয়াজ তুলতে পারি। আর যেসব আমরা আজকে খবর পাইছি সেই খবর শুনে আমরা অত্যন্ত মর্মাহিত। আমরা বিলাতে প্রত্যেক জায়গাতে আমরা আওয়াজ তুলব যাতে এগুলা বন্ধ করা হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি জামান সিদ্দিকী, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি। আমি আজকে এসেছিলাম আমাদের বাংলাদেশের কৃতি সন্তান তেজস্বী পুরুষ জনাব আতাউল গনি উসমানী সাহেবের 103তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিলে অংশগ্রহণ করার জন্য। কিন্তু অত্যন্ত ভারাক্রান্ত মনে আমরা শুনতে পেলাম যে আজকে বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় থেকে চিঠি লেখে আমরা বাংলাদেশে এই ওনার দোয়া মাহফিলটা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য একটা লজ্জাকর বিষয়। আমরা
বাংলাদেশের ইতিহাসকে এমনভাবে বিকৃত করছি, বাংলাদেশের ইতিহাসকে আমরা পুরাপুরি ধ্বংস করে দিচ্ছি। আমাদের সর্বাধিনায়ককে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের আমি সবার পক্ষ থেকে আমাদের প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে আমি এর জন্য নিন্দাবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই, আপনারা যদি এইভাবে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অপদস্থ করেন, এভাবে যদি আপনারা আমাদেরকে নিগৃহীত করেন, তাহলে আমরা আমাদের আবার অস্ত্র হাতে বাধ্য হয়ে আমরা আবার রাস্তায় নামব এবং এই সুবিধাটাকে আমরা এদেশ থেকে বিদায় করব। ধন্যবাদ সবাইকে। নাম পরিচয় দিবা আপনার? বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ উত্তরাঞ্চল শাখার সাধারণ সম্পাদক। আজকে আমি এসেছি বাংলাদেশের বঙ্গবীর জেনারেল ওসমানী সাহেবের 103তম জন্মবার্ষিকীতে, কিন্তু এসে যে বিষয়টা শুনলাম যে বাংলাদেশের সাংস্কৃতিক মন্ত্রণালয় বাংলাদেশের নাম নেওয়াটা একটা কথা আপনারা জানেন, যে দেশে সম্মানী লোকদেরকে সম্মান করা হয় না, সে দেশে সম্মানী লোক জন্ম নেয় না। আমরা এই জেনারেশনের মানুষ, সুতরাং আমরা বলবো যে আপনারা আমাদেরকে অসম্মান করার জন্য সেটা শিক্ষা দিয়ে যাচ্ছেন, সুতরাং মনে হয় না ভবিষ্যতে আপনারা পাবেন। আর ইদানিং দেখেছি মুক্তিযোদ্ধার সংগঠন যারা বলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের দল, তারা মুক্তিযোদ্ধাদের লুঙ্গি নিয়ে টানাটানি করতেছে। এই লুঙ্গি নিয়ে টানাটানি করে কোনো কাজ হবে না। কারণ হচ্ছে কি, আপনারা যাদেরকে অপমান করতে যাচ্ছেন তারা জাতির সূর্য সন্তান, তারা এদেশকে জন্ম দিয়েছে, এদেশের আনাচে কানাচে মানুষগুলো এদের ইতিহাস জানে। আপনারা আজ এই থার্ড জেনারেশন মুক্তিযুদ্ধের এই 50 বছরে এসে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে, বীর উত্তমকে, বীর বিক্রমকে রাজাকার বানাচ্ছেন, তাদের পদবি কাড়াকাড়ি করতেছেন, তাদেরকে পদ নিয়ে যাচ্ছেন। এগুলো আসলে ভালো যাচ্ছে না। ভবিষ্যতের বাংলাদেশ আরো 50 বছর পরে আপনাদের মনে হয় না আপনাদেরকে কেউ স্মরণ করবে বলে। যদি স্মরণ করে থাকে মির্জাফর এবং খলনায়ক হিসেবে এবং ভিলেন হিসেবে আপনারা পরিচিত হবেন। সুতরাং এই কাজটা করতে যাবেন না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক যিনি 3টি দেশ উপহার দিয়েছেন, ভারত উপহার দিয়েছেন, পাকিস্তান উপহার দিয়েছেন, সর্বোপরি বাংলাদেশ উপহার দিয়েছেন। এই বীর সন্তানদেরকে মনে রাখবেন, সম্মান করবেন। আর বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ পৃথিবীর 50টি দেশে এর কার্যক্রম পরিচালনা করতেছে। বাংলাদেশের এই অ্যামেজিং বয় বিপি নুরুল হক নুরের নেতৃত্বে। সুতরাং আমরা নুর ভাইয়ের সাথে কথা বলবো এই বিষয়ের উপর, যে আরেক মহানায়ক এজিএম উসমানীকে নিয়ে যেন উনি কথা বলেন এবং ওনার কণ্ঠস্বর যেন যেভাবে বাংলাদেশের ন্যায় এবং নিষ্ঠার প্রতি যে বিপি নুরুল হক নুর যেভাবে আন্দোলন করে যাচ্ছেন এই উসমানী সাহেবের জন্য যেন উনি এরকম বয়স দেন। আমি আজ রাতেই উনাকে মেসেজ দেবো উসমানীর এই বিষয়টা নিয়ে, হয়তো উনি জানেন না, না হয় ইতিমধ্যে আপনারা লাইভের মধ্যে শুনতে পারতেন। কারণ আপনারা আমাদের প্রবাসী অধিকার পরিষদ এবং অধিকার সংগঠনের জন্য দোয়া করবেন, বিপি নুরুল হক নুরের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা এই অন্যায়ের প্রতিবাদের জন্য নিউ জেনারেশন, আমি হচ্ছে এই জেনারেশন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে মুক্তিযোদ্ধা, বেশিরভাগ মুক্তিযুদ্ধ এবং অল জেনারেশনের লোক। আমি এই জেনারেশন এখানে সবচেয়ে জুনিয়র হবো। সুতরাং এই বিপি নুরের পক্ষ থেকে বলছি যে আমরা নতুন জেনারেশন নতুন ইতিহাস গড়বো এবং বাংলাদেশের এই শ্রদ্ধাভাজন ব্যক্তিদেরকে শ্রদ্ধা জানাবো। ধন্যবাদ সিলেটি অনলাইনকে এবং আজকের এই আয়োজকদেরকে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ সরকারের কাছে দাবি করি যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর উসমানীকে যথার্থ এবং যথাযথ মূল্যায়ন করা হোক এবং তার নামে একটি আপনার আর্মি একাডেমি, বিশ্ববিদ্যালয় লেভেলের আর্মি একাডেমি প্রতিষ্ঠা করা হোক, যেখানে আমাদের আর্মিরা উন্নত শিক্ষা লাভ করতে পারে। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আমি একটা প্রতিবাদ জানাতে চাই। বঙ্গবীর ওসমানীর ব্যাপারে
সাংস্কৃতিক মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকের এই বঙ্গবীর এমএজি ওসমানীর 103তম জন্মবার্ষিকীর উদযাপন উপলক্ষে এটাকে আমরা আজকে প্রতিবাদ সভা হিসাবে ঘোষণা দিচ্ছি এবং সাংস্কৃতিক মন্ত্রণালয় সহ বাংলাদেশের সরকারকে কাছে অনুরোধ করব অনতি বিলম্বে বঙ্গবীর এমএজি ওসমানীর বিরুদ্ধে যে ঘোষণা দেওয়া হয়েছে এটা যেন অনতি বিলম্বে উইথড্র করা হোক এবং বঙ্গবীর এমএজি ওসমানীর জন্ম এবং মৃত্যুবার্ষিকী সরকারিভাবে পালনের ঘোষণা দেওয়া হোক এবং তার নামে বিশেষ করে মিলিটারি একাডেমি করা হোক, তার ব্যাপারে আমাদের পাঠ্যপুস্তকে লেখা হোক এবং সরকার যেন তাকে সর্বোচ্চ মূল্যায়ন করে সে ব্যাপারে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আবেদন জানাচ্ছি। আপনারা শুনছেন সবার কাছ থেকে এখন লাস্ট জাজাকাল্লাহ খাইরান। আপনারা যারা আমরা সিলেটি অনলাইন লগে আজকে লাইভও আসলাম আপনারা দেখছেন সকলে জানেন না আপনারা মনে রাখুন যে আমরা সবসময় কই নানি এমন জীবন করিবে গঠন মরিতে সময় হাসি তুমি খাদিতে ভুবন আমি কই এমন জীবন করিবে গঠন তাতে মরবার সময় ফরতে পারেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আপনার লাগি খান্দেশ হবে আর দোয়া করেন সবে। কারণ আমরা যেমন জীবন করিয়া যাই যাতে মানুষে আমরা লাগি দোয়া করেন আমরা লাগি বালা কথা মনে করেন এমন জীবন যেন আমরা করি না যাতে আমরা মরার বাদে মানছি আমরা কথা বাদ জিনিস কই বলে এই মানুষটা আসলা নি এলাকার মাঝে বাদ মানুষ আসলা কিংবা বাদ জিনিসরে প্রচার করছেন বাদ জিনিসের সহযোগিতা করছেন। তো যে কোনো সময় আপনারা যে কোনো জিনিস বালা খাম দেখেন প্লিজ আপনারা সহযোগিতা করবা, নিজে বালা খাম করার চেষ্টা করবা আর যারা বালা খাম করেন তারা উৎসাহিত করবা, তারা সাহায্য করবা সহযোগিতা করবা। কারণ আপনি মনে রাখুন যেন আমরা সেও দিনে বাঁচতাম না সব মরে যাইমু ওদিন উসমানী সাহেব মারা গেছে এখন যদি আমরা তার লাগি দোয়া করি এই দিন দোয়ারা এইজন করছি দোয়া যদি আমরা করি যদি আমার চাচার লগে একটু মাতিলাই চাচা আজকে কিছু কোকা আজকের প্রোগ্রামের ব্যাপারে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা খুবই হৃদয় ভারাক্রান্ত মন নিয়ে এখানে থেকে বারোইয়া যাইয়ার যে খবরটা আজকে পাইলাম যে কর্নেল উসমানীর বাড়িত তার মৃত্যুবার্ষিকী এবং জন্মবার্ষিকী কিচ্ছু পালন করতে দিত না বর্তমান সরকারে। টাইন কইতে কি আইলা টান রে গদিত কে বইয়া গেল। আজকে যদি কর্নেল উসমানীয়ে দেশ স্বাধীন করিয়া দিয়া যাইতা না তো টাইন আজ নাস্তা পারলা না আজকু কার হোক দা কাউলেবান্দি ঠাকুর ছিল না মুক্তিবাহিনী সকলের বদৌলতে আজ দেশ স্বাধীন হয়েছে আর খালিও কও যে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করছে বঙ্গবন্ধু থাকলা জেলো তো টাইম দেশ স্বাধীন করলা গেলা দেশটা স্বাধীন করলো মুক্তিযুদ্ধ হলে কত মার বুক কালি হয়েছে এই মুক্তিযুদ্ধত গিয়া আরিয়া আর কত মার সন্তানে মায়ের খাইছে পিঠা খাইছে এই পাঞ্জাবি রাতর আজকে টানটাইনে দেশটারে বিরান করিয়া ছাড়ি দিরা। কালকে ডক্টর জাফরুল্লাহ একটা কথা কইছেন আমরা আলাল হোসেন আলাল ভাইয়ে কিছু কথা কইছেন খুব সুন্দর লাগছে। এই দিন নয় দিন আবার ফিরে আসবে আপনারা রেডি থাকুক ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান চাচা আপনি কইছেন আমরা আজকে মাথা কথা যদি কোনো ভুল হয় আল্লাহর কাছে মাফ করে দিবা অন্য সময় অন্য কোনো যাতে কি আরবা লাইভ দেখাইব দুনিয়া দেখা না হলে জান্নাতও দেখাইব। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।